এক হ্যাঁচকা টানে স্নিগ্ধাকে বিছানার ওপর ছুঁড়ে ফেলল আবরার। পরনে লাল টুকটুকে বেনারসি মোড়ানো স্নিগ্ধার আপাদমস্তক হলুদের গন্ধে মো মো করছে একেবারে। কয়েক ঘন্টা আগেই আবরারের সহিত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে স্নিগ্ধা। নিজের নামের সাথে আবরারের নাম সারা জীবনের জন্য জুড়ে গিয়েছে তার। তবে এরূপ আকস্মিক ছুঁড়ে ফেলার দরুন খাটের সহিত পায়ে বেঁধে ভীষণ রকম ব্যথা লেগেছে স্নিগ্ধার। তবুও আবরারের ভয়ে মুখ থেকে কোনো রূপ আওয়াজ বের করল না সে। কান্না ভেজা মুখ নিয়ে ফিরে তাকালো রক্তচক্ষু নিক্ষেপ করে থাকা আবরারের দিকে। স্নিগ্ধা তাকানো মাত্রই ঝুঁকে গিয়ে ওর চুলের মুঠি ধরে দাঁড় করালো আবরার। এবার আর নির্বিকার থাকতে পারল না স্নিগ্ধা। ব্যথায় কুকিয়ে উঠল সে, কাঁদতে কাঁদতে বলে উঠল, ব্যথা লাগছে ছাড়ুন। ব্যথা লাগার জন্যই তো ধরেছি। কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি করছি নাকি তুমি করছো? যা হয়েছে চুপচাপ মেনে নাও। মরে গেল না আপনার মতো লোককে নিজের স্বামী বলে কখনই মেনে নেব না আমি। এবার রাগে আগের থেকেও জোরে স্নিগ্ধার চুল চেপে ধরল আবরার। পুনরায় ব্যথায় কোকিয়ে উঠল স্নিগ্ধা। এত জেদ? তুই এখনো আমাকে চিনে উঠতে পারিসনি? এই আবরার ফাহাদ চৌধুরী ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আপনিও আমাকে চেনেন না। গরিব ঘরের মেয়ে হয়েছি বলে ন্যূনতম আত্মসম্মান নেই, এটা ভাবতে যাবেন না। তোর সব আত্মসম্মান আমার পায়ের কাছে এসে ঠেকবে, বুঝেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, একটু আগে যে কাজটা করলি বাইরে, সেটা দ্বিতীয়বার করার আর দুঃসাহস দেখাস না, তবে আমার ভয়ানক রূপটাই দেখবি তুই। আজ থেকে আমি আর এই ঘর তোর পৃথিবী ভুলেও এর বাইরে পা রাখার চেষ্টা করতে যাস না। একেবারে কেটে টুকরো টুকরো করে রেখে দেব। কথাটা বলে আবারও স্নিগ্ধাকে বিছানার উপর ফেলে দিল আবরার। গায়ের পাঞ্জাবির বুকের ওপরের দিকে দুটো বোতাম খুলে নিল, তারপর পুনরায় তাকালো স্নিগ্ধার দিকে। উপর হয়েই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে স্নিগ্ধা। এ পর্যায়ে খানিকটা দয়া অনুভূত হলো আবরারের। বেশ শান্ত স্বরে বলে উঠল, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, রাতের খাবার আমার সাথে খাবে। কথাটা বলার শেষে আর দাঁড়ালো না আবরার, রুম থেকে বেরিয়ে পড়ল। ওদিকে দরজার দিক থেকে চোখ সরিয়ে অনবরত কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। দরজার বাইরে আসতেই সামনে তনাকে দেখে দাঁড়িয়ে পড়ল আবরার। পরক্ষণে ভুরু কুঁচকালো নিজের। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন? জবাবে মাথা নিচু করে নিল তনা। কি হলো, আড়ি পাচ্ছিলেন? উত্তর দিন। আবরারের বাসখাই ধমকে একেবারে কেঁপে উঠল তনা। ভয়ের তো গলায় কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি কি সত্যি মেয়েটাকে বিয়ে করেছেন? তনার থেকে মুখ ফিরিয়ে হেসে উঠল আবরার, রাগ মিশ্রিত হাসি। আপনি আমাকে প্রশ্ন করছেন? আমার কথার জবাব না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছেন। দারুণ তো। দেখুন, আমি আপনার স্ত্রী, এটা আমার সংসার। সেখানে আপনি একটা মেয়ে নিয়ে এসেছেন। মেয়েটাকে বা কী জন্য এসেছে এসব আমি জানতে চাই না। ও তাই নাকি? বেশ, ঠিক আছে। ওর নাম স্নিগ্ধা, আমার বিবাহিত স্ত্রী, এবং বিয়েটা আজই হয়েছে আমাদের। এখন থেকে এটা ওরও বাড়ি। আশা করছি আর কিছু জানার নেই আপনার। আপনি এরকম কি করে করতে পারেন এক স্ত্রী থাকাকালীন? এই জাস্ট চুপ। হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি যাকে খুশি তাকে আনতে পারি। যদি ইচ্ছে হয় তবে সতীন নিয়ে সংসার করুন, না হলে রাস্তা মাপুন। আই ডোন্ট কেয়ার। সামনে থেকে সরুন এবার। কথাগুলো একদমই শেষ করে তনআর দিকে তাকালো আবরার। দুগাল বেয়ে সরল রেখার মতো পানি গড়াচ্ছে তার। এবার প্রচণ্ড বিরক্তি এসে চেপে ধরল আবরারকে। এইসব ন্যাকা কানা নিজের রুমে গিয়ে করুন, আমি সরতে বলেছি আপাতত। আই সেড গো। নির্বিকারভাবে কাঁদতে কাঁদতে আবরারের সামনে থেকে নিজের ঘরের উদ্দেশ্যে দৌড়ে গেল তনা। বিষয়টি একটুও প্রভাব ফেলল না আবরারের ওপর। এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল সে। হাত উঠিয়ে পুরো এক চুমুকে শেষ করে নিল সেটি।
ইতোমধ্যেই পকেটের মধ্যে ফোনের রিংটোন বেজে উঠেছে আবরারের। গ্লাসটা রেখে ফোন বের করে সামনে উঁচিয়ে ধরল। স্ক্রিনের নাম্বারটাতে একবার চোখ বুলিয়ে নিয়ে এগিয়ে গিয়ে স্নিগ্ধার রুমের দরজা অতি সন্তর্পণে বাইরে থেকে আটকে দিল সে। এবার রিসিভ করে ফোন কানে ঠেকালো আবরার। মুহূর্তেই ওপাশ থেকে ভেসে এলো একজন মধ্যবয়সী পুরুষের ভাঙা গলার আওয়াজ। হ্যালো ছোট সাহেব। জি বলুন। আপনারা কি পৌঁছেছেন সাহেব? না মানে স্নিগ্ধার মা চিন্তা করছিল খুব। হ্যাঁ, কিছুক্ষণ আগেই পৌঁছেছি। আর আপনাদের এত চিন্তা করার কি আছে বলুন তো? মেয়েকে বিয়ে দিয়েছেন, জলে তো ফেলে দেননি। আপনাদের মেয়ে আমার কাছে নিরাপদেই থাকবে এবং সব থেকে ভালো থাকবে। সে আমরা জানি সাহেব, তবু বাবা মায়ের মন তো। আর কিছু বলবেন? জি মানে একবার যদি মেয়েটার সাথে কথা বলতে পারতাম। আসলে ও প্রথমবার এতটা জার্নি করছে তো এসে ঘুমিয়ে পড়েছে। উঠলে আমি বলবো। ঘুমিয়ে পড়েছে? ও কি খুব কান্নাকাটি করেছিল সাহেব? জি না। কাঁদতে যাবে কেন? ওসব ছাড়ুন। আপনার আর কিছু বলার আছে মাজিদ? না সাহেব নেই। ঠিক আছে, রাখুন। লাইন কাটতেই কান থেকে ফোন নামালো মাজিদ। মুখের মলিনতা এখনো কাটনি তার। কলিজা সমতুল্য সন্তানকে শ্বশুরবাড়ি পাঠালে বাবা মায়ের ছটফটানি পৃথিবীর কারোরই বোধগম্য হয় না। মজিদের বিষণ্ণ ভাব দেখে ওনার দিকে এগিয়ে এলেন মিনা। মেয়েটার সাথে কথা হলো? জবাবে পেছন ফিরে তাকালেন মজিদ। পূর্বের থেকে মলিন হয়ে এসেছে তার মুখমণ্ডল। না। কি বলল? ঘুমিয়ে পড়েছে। ও হতে পারে, এতটা পথ কখনো যায়নি তো, ক্লান্ত হয়ে গিয়েছে হয়তো। মন খারাপ করো না, পরে না হয় কথা বলে নিও, উত্তর দিলেন মজিদ। আগের মতোই মাথাটাকে নিচু করে রাখলেন। কি ভাবছ? মেয়েটা সুখী হবে তো মিনা? নিশ্চয়ই হবে। রাজপুত্রের মতো মেয়ে জামাই, তার উপরে কত টাকা পয়সার মালিক বলো তো। টাকা দিয়ে কি সুখ কেনা যায় বলো? তা হয়তো যায় না, তবে 3 বেলা পেট পুরে খেতে তো পারবে। আমাদের মতো অভাবে তো আর থাকতে হবে না বলো। এবারে চুপ করে রইলেন মজিদ। মেয়েটার মুখটা ভীষণ মনে পড়ছে। যাওয়ার সময় কি কান্নাটাই না করছিল তাকে জড়িয়ে। ভবিষ্যতে আল্লাহ যা করবেন তা ভালোই হবে, এটাই ভরসা এখন। অন্যদিকে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে এসেছে স্নিগ্ধার। সকাল থেকে পেটে একটি দানা অবধি পড়েনি তার। পানি খাওয়ার উদ্দেশ্যে বালিশ থেকে মাথা উঠালো স্নিগ্ধা। তবে কক্ষের কোথাও পানি না দেখে আশাহত হলো সে। তবে সব কিছুর মাঝেও বিছানার পাশে রাখা টেবিলের ওপর একটা ল্যান্ড ফোন দেখতেই এক ক্ষীণ আলোতে চকচক করে উঠল স্নিগ্ধার মুখমণ্ডল। ধরফর করে উঠে পড়ল সে। চোখ মুছে ফোন উঠিয়ে কয়েকটা বোতাম চেপে ডায়াল করতে শুরু করলো নিজের বাবার নম্বরে। তবে সে আশাতেও ভাটা পড়ল তার। ফোনের নিচে লাগানো তারটা কাটা খেয়াল করতেই হতাশ হলো স্নিগ্ধা। তার মানে পুরো আটঘাট বেঁধে এখানে আনা হয়েছে তাকে। দুপ করে হাত থেকে ফোনটা পড়ে গেল স্নিগ্ধার। চোখের পানিগুলো আবারও সারিবদ্ধ হয়ে পড়তে শুরু করলো। পুনরায় গলা ফাটিয়ে কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। তার মুখ থেকে ক্রমাগত অস্ফুট স্বরে বের হতে শুরু করলো, এ তুমি আমায় কোথায় পাঠালে বাবা? সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরল আবরার। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমের সোফার সাথে মাথা এলিয়ে বসে থাকা তন্নাকে দৃষ্টিগোচর হলো তার। প্রতিদিনকার মতো আজকেও আবরারের জন্য তন আর অপেক্ষা করার এই ব্যাপারটা কোনো নতুনত্ব আনেনি। বরাবরের মতো এত বিরক্ত বোধ করলো আবরার। তার দৃষ্টিতে এটা শুধুমাত্র আদিক্ষেতা। আবরারের উপস্থিতি টের পেতেই ধরফর করে উঠে দাঁড়ালো তন্না। শাড়ির আঁচলটাকে পিঠের সাথে ভালো করে টেনে নিয়ে ধীর গলায় বলে উঠল, আপনি এসেছেন, যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি টেবিলে। কথাটা বলেই সামনের দিকে এগোতে ধরল তন্না। তবে দুপা এগোতেই পেছন থেকে ডেকে উঠল আবরার, শুনুন। আবরারের গলার আওয়াজে বেশ ভালো লাগা কাজ করলো তন্নার। উৎফুল্ল মন নিয়ে পিছে ফিরল সে। জি। স্নিগ্ধা খেয়েছে কিছু? আবরার এমন কথায় মলিন হয়ে এলো তন আর মুখমণ্ডল। মুখের স্মিত হাসি উবে গেল নিমেষেই।
চোখের কোটর ভরে আসা পানিগুলো গড়িয়ে পড়া আটকাতে মাথা নিচু করে নিল সে। কই বিয়ের 1 বছরে কখনোই তো আবরার জিজ্ঞেস করেনি সে খেয়েছে কিনা। সে তো ভেবেছিল মানুষটাই এমন, মেয়েদের ভালো লাগা খারাপ লাগার মূল্য দিতে জানে না, কিংবা জানে না খেয়াল রাখতে। কিন্তু না, আজ নতুন বউ পেয়েই সব নিয়ম পাল্টে এসেছে। তবে কি সব অনিয়ম তার বেলাতেই ছিল? অন্যদিকে নিজের কথার উত্তর না পেয়ে কপাল কুঁচকে নিল আবরার। কি হলো, কিছু জিজ্ঞেস করেছি আপনাকে? জি শুনেছি। শুনেছেন? উত্তর কে দেবে? আমি জানি না ও খেয়েছে কিনা, তাছাড়া এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কথাটা বলে আর দাঁড়ালো না তনআ, উল্টো ঘুরে হাঁটা ধরল সামনের দিকে। মুখের ওপর এমন কাঠ কাঠ জবাব পাওয়ায় চল শক্ত হয়ে এলো আবরারের। এই মেয়েরা তো সাহস, তার সামনে এমন কথা বলে। তবে এই মুহূর্তে তনাকে শিক্ষা দেওয়ার থেকেও স্নিগ্ধার কাছে যাওয়া বেশি জরুরি বলে মনে হলো আবরারের। সে দুপুর থেকে একটাবারের জন্য পরীটাকে দেখা হয়নি যে। দরজা খোলার শব্দ পেয়ে খানিকটা ঘাবড়ে গেল স্নিগ্ধা। চোখ মুছে হকচকানো দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। কে এসেছে বোঝার আগেই ঘরের আলো জ্বলে উঠল তার। মুহূর্তে আবরারের মুখটা স্পষ্ট হয়ে এলো তার সামনে। খাবার ভর্তি প্লেট আর পানি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন পুরুষ সার্ভেন্ট। লোকটিকে ইশারা করতেই খাবারের ট্রেটা এগিয়ে এসে টেবিলের উপর রেখে দিলেন তিনি। এরপর নতজানুভাবে বেরিয়ে গেলেন রুম থেকে। লোকটির প্রস্থান নিতেই দরজায় লক টেনে দিল আবরার। হাসি মুখে এগিয়ে এলে তারপর বসলো স্নিগ্ধার মুখোমুখি। মুহূর্তেই মুখ অন্যদিকে ফিরিয়ে নিল স্নিগ্ধা। ব্যাপারটা আবরার ইগোতে কিঞ্চিত প্রভাব ফেললেও পরক্ষণে রাগকে দমিয়ে হেসে উঠল সে। রাগ করেছে পড়ি? সারাদিনে তোমার খোঁজ নেয়নি বলে? আসলে হুট করে একটা আর্জেন্ট কাজ পড়ায় এতটা ব্যস্ত ছিলাম আজ। তবে এরপর আর এমন হবে না। আবরারের কথায় আগ্রহ দেখালো না স্নিগ্ধা। পূর্বের মতোই মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বসে রইল সে। এবার ওর দিকে আরেকটু এগিয়ে এলো আবরার। ট্রে থেকে খাবারের প্লেট হাতে নিতে নিতে বলতে লাগলো, আপনার নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে। অবশ্য পাওয়ারই কথা, সারাদিনে দাঁতে একটা দানাও কাটনি তুমি। যদিও এর জন্য আমি দায়ী। আমার তোমার খেয়াল রাখা উচিত ছিল। প্রথম দিন তো, তাই একটু ভুল হয়ে গেল। পরের বার আর এমন হবে না, বললাম না? মাংস তরকারির সাথে ভাত মেখে এবার স্নিগ্ধার সামনে উঁচিয়ে ধরল আবরার। নাও, খেয়ে নাও। বিরক্তি দেখালো না স্নিগ্ধা। যেখানে আবরারকে দেখা মাত্রই রাগে শরীর জ্বলছে তার, সেখানে সেই লোকের হাতে খাবার খেতে ঘৃণা অনুভূত হলো। কি হলো পড়ি? খাবার ধরে আসি তো খাও। দেখো আমিও এখন অবধি খাইনি। ভেবেছি এক প্লেটে খাবো দুজন, ভালোবাসা বাড়বে এতে, বুঝলে? এবার যেন মুহূর্তে তেতে উঠল স্নিগ্ধা। এক ধাক্কা আবরারের হাতের ভাত ফেলে দিল মেঝেতে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আপনার আর আমার মধ্যে কখনো ভালোবাসা হতেই পারে না। আপনি একটা মিথ্যাবাদী। আর পুরোটা শেষ করার আগে রাগে বাম হাত দিয়ে স্নিগ্ধার চোয়াল চেপে ধরল আবরার। তোর এত বড় স্পর্ধা, তুই আবরার ফাহাদ চৌধুরীর হাতের খাবার ফেলে দিস? দাঁতে দাঁত চেপে কথাটা বলল আবরার। আবরারের হাত ছাড়াতে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে যাচ্ছে স্নিগ্ধা। ব্যথায় গাল যেন ছিঁড়ে যাচ্ছে তার। তবুও কোনো রকম মুখ থেকে মৃদু আওয়াজ বের করে বলে উঠল, লাগছে, ছাড়ুন আমায়। স্নিগ্ধার মুখের ভঙ্গি দেখে হাত সরিয়ে নিল আবরার। চোখ বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস নিয়ে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো খানিকক্ষণ। এরপর শান্ত স্বরে বলে উঠল, দেখো আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও। আমি আপনার হাতে খাবো না। আর একবার বলবো পড়ি, হাঁ করো। এবারও আগের মতো একইভাবে বসে রইল স্নিগ্ধা। উঠে এসে আবারও স্নিগ্ধার গাল জোরে চেপে ধরল আবরার। এবার জোরপূর্বক স্নিগ্ধার মুখকে হাঁ করিয়ে অন্য হাত দিয়ে এক লোকমা খাবার পুড়ে দিল সেখানে। খাবার মুখে পুড়ে দিয়ে এসে আবার নিজে জেগে বসে পড়ল আবরার। ফোঁস করে এক নিঃশ্বাস নিয়ে পুনরায় খাবার মাখায় মনোযোগ দিল সে। খাবার চিবোতে থাকা অবস্থাতেই ডুকরে কেঁদে উঠল স্নিগ্ধা। কাঁদতে কাঁদতে একদিনেই চোখের নিচে চামড়া ছিলে গিয়েছে তার।
যার দরুন এক ফোঁটা নোনা অশ্রু গড়াতেই জ্বলে উঠল জায়গাটি। তবু এমন ব্যথা বড়ই ক্ষীণ মনে হলো স্নিগ্ধার। অন্তত সেই রক্তক্ষরণ তার ভেতরে হচ্ছে, তার তুলনায় এ যে কিছুই না। তবে এবার নির্বিকার থেকে বেশ শান্তভাবে খেতে শুরু করলো স্নিগ্ধা। এদিকে এক লোকমা তাকে খাওয়াচ্ছে আবরার, তো অন্য লোকমা নিজে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে অনেক যত্ন নিয়ে নিজের হাত দিয়ে স্নিগ্ধার মুখটাকেও মুছিয়ে দিল আবরার। কি লক্ষ্মীমের মতো খাবার খেলে এরকমটা শুরুতে করলেই পারতে, কেন বারবার ইচ্ছে করে আমায় রাগাও বলো তো? জবাব দিল না স্নিগ্ধা, শান্ত দৃষ্টিতে তাকে রইল আবরারের দিকে। পুনরায় আবরার নিজে থেকেই বলে উঠল, খাওয়া শেষ, ঘুমিয়ে পড়ো এবার। ঝুঁকে এসে স্নিগ্ধার কপালে চুমু এঁকে দিল আবরার। এতে যেন ঘৃণায় তেতো হয়ে এলো স্নিগ্ধার পুরো শরীর। তবু বিন্দুমাত্র প্রকাশ করল না সে। প্রকাশ করলেই কোনো ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে জানে। স্নিগ্ধাকে শুয়ে দিয়ে বুক সমান কাঁথা টেনে দিল আবরার। মুচকি হেসে রুমের আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সে। তবে এবারও দরজাটা বাইরে থেকে টেনে দিয়েছে আবরার। আবরার বেরিয়ে যেতেই স্বস্তির এক নিঃশ্বাস নিল স্নিগ্ধা। যাক, লোকটা এই রুমে শোবে না, আজ এটাই নিশ্চিন্তের একটা দিন, অন্তত বেঁচে গেল পশুর আক্রমণ থেকে। নিজের রুমে এসে তাড়াহুড়ো করে বিছানায় শুয়ে পড়ল তনয়া। চোখের পানি বাদ মানছে না তার। এতক্ষণ আবরার আর স্নিগ্ধার ঘটে যাওয়া সব কর্মকাণ্ডই লুকিয়ে লুকিয়ে দেখছিল সে। স্নিগ্ধার রুমের জানলা দিয়ে আবরার কত যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছিল মেয়েটাকে, আজ অব্দি এর তিল পরিমাণ যত্ন তাকে করেনি। আর মেয়েটা কত বড় বোকা, যে ভালোবাসা পাওয়ার জন্য সে নিজে ছটফট করছে, সেই ভালোবাসা পেয়েও পায়ে ঠেলছে ওই মেয়ে। এটাই বুঝি ভাগ্য। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও সেটা চায় না। ভাবতে হেসে উঠল তনা। ততক্ষণে রুমে প্রবেশ করেছে আবরার। উপস্থিতি টের পেতে চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে রইল তনা। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে চুপচাপ তনার পাশে এসে শুয়ে পড়ল আবরার। প্রচণ্ড শীত এসির হিম বাতাস উপভোগ করা তার অন্যতম অভ্যাস বলা যায়। টানটান হয়ে উপরের দিকে মুখ করে শুয়ে রইল আবরার। পাশে ঘুমিয়ে থাকা তনার দিকে ভুরু কুঁচকে তাকালো একবার। তনার চোখের পাতা কাঁপতে দেখে বুঝতে পারল ঘুমায়নি তনা, ঘুমের ভান করেছে মাত্র। বিষয়টাতে বেশ মজা উপভোগ করলো আবরার। বলে উঠল, আমি জানি আপনি ঘুমননি। এ পর্যায়ে চট করে চোখ খুলল তনা। হয়তোবা ধরা পড়েছে সে। আবরারের কথার জবাবে তার ভীষণ বলতে ইচ্ছে করল, যার কপালে সতীন এসেছে তার কি আর ঘুম আসে? তবু মনের ইচ্ছেকে দমিয়ে নিল তনা। বলল, না ঘুমায়নি। কিছু বলবেন? হ্যাঁ, অকারণে তো আর আপনাকে ডাকিনি এভাবে। তাও ঠিক, বলুন কি বলবেন। এবার থেকে একা ঘুমানোর অভ্যাস করে নিন। কেন? কাল থেকেও ও ঘরে থাকবো আমি আমার স্ত্রীর সাথে। এরূপ কথায় বুকের মধ্যে ধক করে উঠল তনার। গলার মধ্যে দলা পাকানো কান্নাগুলো উপচে আসতে শুরু করলো। শেষমেশ এও তার কপালে ছিল। যদিও আপনার রাগকে ভীষণ ভয় লাগে তনার, তবুও সাহস করে বলে উঠল, ওই মেয়েটা আপনার স্ত্রী হলে আমি কে? আপনি আমার স্ত্রী। একই সাথে দুজন স্ত্রীকে বর্তমান রাখতে লজ্জা করেন আপনার? তনার কথায় চোখের বর্ণ লাল হয়ে এলো আবরারের। চোখ পাকিয়ে তনার মুখের দিকে তাকালো, শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, আপনি আমাকে এই কথা বলার সাহস পান কি করে? তনা স্মিত হেসে বলল, সাহস নিয়ে পরে ভাববেন না হয়। প্রশ্নের উত্তর তো নেই আপনার কাছে, তাই না? এ পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে ধিক্কারমূলক হেসে উঠল আবরার। আছে, অবশ্যই আছে, কিন্তু আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। তবে অবাক হচ্ছি, যে মেয়ে আগে আমার সামনে ঠিকঠাক দাঁড়াতে পারতো না, আজকাল একটু বেশি মুখে বুলি ফুটছে তার। ভুলে আমার মুখের ওপর এত সাহসিকতা দেখাতে যাবেন না তনা, পরিণাম ভালো হবে না। কথাটা বলে উল্টো ঘুরে গেল আবরার, আর ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠল তনা। কান্নার শব্দ কানে আসতেই তেতিয়ে উঠল আবরার। কিঞ্চিত ঘাড় বাঁকি বলে উঠল, আমার ঘুম পাচ্ছে, কোনো রকম আওয়াজ যেন না হয়। তনাও এবার উল্টো ঘুরে গেল। কান্না তো থামছেই না তার, তবু মুখ থেকে বেরিয়ে আসা আওয়াজগুলো
আটকাতে শাড়ির আঁচলে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে রইল সে। কোন অপরাধের কারণে এত জঘন্য শাস্তি পাচ্ছে সে? বিয়ের 1 বছরের মাথাতেই সতীন সমেত ঘর করতে হচ্ছে, এটাই তবে ভাগ্যের লিখন? সব ভালোবাসা তার ফিকে হয়ে গেল। আজ যখন আবরার স্নিগ্ধা সমেত বাড়ির দোরগড়ে হাজির হয়, তখন এক মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হচ্ছিল তার। কিন্তু একটাবারের জন্য তখন আবরারকে প্রশ্ন করতে পারেনি, আচ্ছা সে কি কোনো অংশে কম পড়ে গেল, রূপে কিংবা গুণে? হ্যাঁ, মেনে নেওয়া যায় স্নিগ্ধা মেয়েটা সুন্দরী, তাই বলে 1 বছরেই স্বামীর মন বদলে এলো তার? এতদিন আবরারকে বদমেজাজি রাগী মনে হলো, আজকের পর তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে মনে। অথচ বিয়ের সময় তার বাবা বলেছিলেন এমন হীরের টুকরো ছেলে দুটো হয় না, মিথ্যে মিথ্যে সব মিথ্যে। কান্নার শব্দ বাইরে না এলেও অনবরত খাট কেঁপে ওঠায় আবরার বুঝতে অসুবিধা হলো না যে তনয়া কাঁদছে। এ পর্যায়ে একটু হলো খারাপ লাগা কাজ করলো তার মধ্যে। মেয়েটা তো তার জন্যই কষ্ট পাচ্ছে, কিন্তু এখানে তার কি করণীয়? তনয়ার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই, যার আকাশ চুম্বি আছে স্নিগ্ধার জন্য। তাই তনয়ার কান্নার পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে শুরু করলো আবরার। বিপত্তি বাঁধল এখানেও। চোখের পাতা এক করতেই স্নিগ্ধার মুখটা ভেসে উঠল সামনে। ঝলমলে রোদে উপচে পড়া উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা, হালকা ঝুঁকে ঝুঁকে ভেজা লম্বা চুলগুলোকে গামছা দিয়ে মুছছে। মুখে লেগে আছে সামান্য হাসি। হলুদ বর্ণের আলোতে কি স্নিগ্ধই না লাগছে মেয়েটাকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক বিশেষ অংশ। স্নিগ্ধার এমন স্নিগ্ধ রূপে ঘায়েল হয়েই তো আগে পিছে কোনো কিছুর তোয়াক্কা করেনি সে। সম্পূর্ণ নিজের করে নিয়েছে পরীকে। হ্যাঁ, স্নিগ্ধা তো তার পরী, যদিও পুরোটা বসে মানেনি, তবে মেনে যাবে শীঘ্রই। স্নিগ্ধার কথা মাথায় আসতে চট করে শোয়া থেকে উঠে বসল আবরার। গায়ের ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। আওয়াজ পেয়ে মাথা তুলল তনয়া। আবরারকে দরজা দিয়ে বেরোতে দেখে ভাবল হয়তো পানি খেতে উঠেছে। পরক্ষণে বেডসাইড টেবিলে জগ ভর্তি পানি খেয়াল করতে বুঝতে পারল তার ধারণা ভুল। হয়তোবা আবরার স্নিগ্ধার কাছে আছে, হয়তোবা কি যাচ্ছেই তো। এবার কান্না আগের থেকেও কয়েক গুণ বেড়ে গেল তনয়ার। রাগে দুঃখে নিজের হাত নিজেই কামড়ে ধরল। খুব সকালবেলা রোদের আলো চোখে পড়তেই নড়ে উঠল স্নিগ্ধা। আস্তে আস্তে চোখ খুলল। রুমের চারিদিকে চোখ বোলাতেই বোধগম্য হলো তার গতকাল বদলে যাওয়া নিয়তির কথা। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে এলো স্নিগ্ধার। তবে পাশে ফিরতেই ভয়ে লাফিয়ে উঠল। আবরার গভীর ঘুমে আচ্ছন্ন। এভাবে আবরারকে তার সাথে একই বিছানায় একই ব্ল্যাঙ্কেটের তলায় দেখতেই দম আটকে এলো স্নিগ্ধার। যতটা মনে পড়ছে কাল রাতে তো আবরার তাকে শুয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল, তবে এখানে কিভাবে? কোনোভাবে তাকে ঘুমন্ত পেয়ে লোকটা ফায়দা নিতে এসেছিল কে? ইস্যু ছিল কি? স্নিগ্ধার ভাবনার মাঝেই ঘুম ভেঙে গেল আবরারের। চোখ মেলে স্নিগ্ধাকে নিজের দিকে এমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভ্রু ত্রুটি করল। কি হয়েছে পরি, এত ঘাবড়ে আছো কেন? আপনি এই রুমে কি করছেন? আবরারের নিরুদ্বেগ উত্তর, ঘুমোচ্ছি, দেখতেই তো পাচ্ছ। আপনি তো চলে গেছিলেন তাই না? আবরার বলল, হ্যাঁ গিয়েছিলাম, তাই বলে কি আসতে পারি না? এমনি তো এটা তোমার আর আমার রুম, তাই আমি যখন খুশি তখন আসব। স্নিগ্ধা চেঁচে তারপর বলল, না, আপনি যখন তখন আসতে পারেন না। আপনার আর আমার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা ভিত্তিহীন। আবরার খুব শান্তভাবে বলল, চিল্লাইও না পড়ি, কানে লাগছে। সকাল সকাল আমার রাগ দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে বুঝি। দেখো, তোমার এরকম কোনো ইচ্ছে থাকলেও আই এম সরি, কারণ নাও আই এম ইন এ ভেরি রোমান্টিক মুড। কথাটা বলে স্নিগ্ধার হাতে টান মারল আবরার। ফলস্বরূপ আবরারের বুকের ওপর এসে পড়ল স্নিগ্ধা। মুহূর্তে ছোটাছুটি শুরু করলো, ছাড়ুন আমাকে, ছাড়ুন, আপনি আমাকে ছোবেন না। স্নিগ্ধার কথায় পাত্তা না দিয়ে ওর গলায় নিজের নাক ঘষল আবরার। মৃদু স্বরে বলল, আমি ছোব না তো কে ছোবে? ওই বুড়োটা যার বউ হওয়ার কথা ছিল তোমার। কথাটা বলে শব্দ করে হেসে উঠল আবরার। মুহূর্তেই
রাগে গিজ গিজ করে উঠল। স্নিগ্ধার পুরো শরীর গুমোট গলায় বলল, আপনার বৌঘর থেকে ওটাই ভালো ছিল, অন্তত সতীন নিয়ে ঘর করতে হতো না সেখানে। এ পর্যায়ে আবরার কিছু বলতে নিতে ধরলেও দরজার করাঘাতের শব্দ কানে আসতেই থেমে গেল সে। হাতখানিকটা ঢিলে করতেই ধরফর করে ওর বুক থেকে সরে গেল স্নিগ্ধা। আবরার বিছানা থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে ওপাশে সার্ভেন্টকে দেখে ভুরু কুঁচকাল। কি হয়েছে? মকবুল নম্রভাবে বলল, স্যার, বড় ম্যাডাম জিজ্ঞেস করছিলেন যে খাবার টেবিলে খাবেন নাকি এখানে দিয়ে যাব। এই সময় আমার প্রশ্ন পছন্দ হলো না আবরারের। দাঁত চিবিয়ে বলল, আমি চেয়েছি খাবার, এত আকবারই আমাকে খাবার খাওয়াতে বলা হয়নি তোমাদের। যাও গিয়ে কাজ করো নিজেদের, ইডিয়েট। শেষের কথাগুলো ধমকে বলল আবরার। মকবুল কেঁপে উঠল। অন্যদিকে দ্রুত পায়ে এগিয়ে আবরারের পাশে এসে দাঁড়ালো স্নিগ্ধা। নাক মুখ কুঁচকে বলল, আপনি ওনাকে এভাবে বকছেন কেন? উনি তো সেটাই করবেন যা ওনাকে বলা হবে। গরিবদের কি মানুষ বলে ভাবেন না আপনি? টাকা আছে বলে যা খুশি। আবরার চোখ রাঙিয়ে বলল, চুপ, তোমাকে এত কথা বলতে কে বলেছে? যাও ভেতরে যাও। আর তুমি দাঁড়িয়ে মজা দেখছো, জাস্ট গো। মকবুলের দিকে তাকিয়ে, সরি স্যার। শক্ত চোয়াল নিয়ে দরজা আটকালো আবরার। দাঁতের সাথে দাঁত চিবিয়ে বিছানার উপর বসে পড়ল স্নিগ্ধা। এই লোক আস্ত বদ, তাতে কোনো সন্দেহ নেই। কিছুতে এর সাথে সংসার করা সম্ভব নয়। যে করেই হোক এই বাড়ি থেকে তাকে পালাতে হবে, যে করেই হোক। আবরার আলমারি থেকে শার্ট বের করতে করতে স্নিগ্ধাকে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাঠাতে বলছি। আবরারের কথায় চোখ উঠিয়ে তাকালো স্নিগ্ধা। হঠাৎই কোমল কণ্ঠে বলল, সারাদিন কি এই রুমে বন্দি রাখবেন আমায়? দম বন্ধ হয়ে আসছে আমার, অন্তত রুমের বাইরে বের হতে দিন একটু। স্নিগ্ধার কথায় কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। একটু ভেবে বলল, ঠিক আছে, তবে গতকালকের মতো কোনো বেয়াদবি করলে পরিণতি ভালো হবে না। স্নিগ্ধা চট করে গম্ভীর মুখে বলল, করব না। গুড, যাও এবার। আবরার আর স্নিগ্ধার খাবারের সময়ে সামনে আসেনি তনা। পর্দার আড়ালে দাঁড়িয়ে ওদের দেখছিল সে। স্নিগ্ধার ভেজা চুলগুলোর দিকেই বেশি মনোযোগ ছিল তনার। স্নিগ্ধার চুল থেকে টপ টপ করে পানি ঝরতে দেখে বহু কষ্টে ঠোঁট কামড়ে কান্না আটকে নিয়েছিল নিজের। বিয়ের পরের দিন কোনো মেয়ের ভেজা চুলের মানে বোঝা দুঃসাধ্য কিছু নয়। এই সুখ তার প্রাপ্য, একমাত্র তার। অথচ আবরার আজ তার পরিণতি কি করুণ করে তুলেছে। এখন থেকে প্রত্যেকটা রাত হয়তো বালিশ ভিজিয়ে ঘুমাতে হবে। চোখের সামনে দেখতে হবে তার স্বামীর অন্য নারীর সাথে সাজানো সংসার। আবরার কাজে বেরিয়েছে, এই ফাঁকে বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখছে স্নিগ্ধা। আবরারকে অনেক মিনতি করায় আজ আর তাকে রুমে আটকে রেখে তালা দেয়নি সে। বাড়িটা ঘুরে দেখার অনুমতি দিয়েছে। এ নিয়ে স্নিগ্ধা হাসিও পাচ্ছে অবশ্য। বকুলোকটা তো জানে না সে কেন এভাবে ঘুরে দেখতে চাইছিল, তবে এত বড় বাড়ি জীবনেই প্রথমবার দেখল স্নিগ্ধা। কোনো রাজপ্রাসাদের তুলনায় এটি কম কিছু নয়। কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গা থেকে শেষ হয়েছে বুঝে ওঠা মুশকিল। তার উপরও বাড়িতে এত লোকজন। এরকম হলে সে পালাবে কি করে? এরকম ঘর জীবনে প্রথম দেখছো তাই না? কথাটা শুনতেই পেছন ফিরে তাকলো স্নিগ্ধা। তনআ দাঁড়িয়ে আছে শক্ত মুখে। স্নিগ্ধা তনআকে কালি দেখেছে। উনি আপনার প্রথম স্ত্রী, কিন্তু এখানে আশা করেনি। ভুরু মুচকে বলল, আপনি? জবাবে তনআ একটু এগিয়ে এসে দাঁড়ালো স্নিগ্ধার মুখোমুখি। চেহারায় দাম্ভিকতা এনে বলল, আমার বাড়িতে আমি তো থাকবো তাই নয় কি? হ্যাঁ, সে তো অবশ্যই। মাথা নিচু করল স্নিগ্ধা। অন্যদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক স্নিগ্ধাকে ভালোভাবে দেখল তনআ। কি দিয়ে ভোলালে আবরারকে? চট করে তাকালো স্নিগ্ধা, বুঝে উঠল না মানে। তনআ ক্ষিপ্ত স্বরে বলল, ন্যাকামো করো না, তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। কি দিয়ে ভুলিয়েছো আমার স্বামীকে? রূপ, তাই না? মাথা ঘুরিয়ে দিয়েছে একেবারে। যে রকমটা এত টাকা পয়সা দেখে তোমার মাথা ঘুরে গিয়েছে, ঠিক সেরকমই। স্নিগ্ধা শান্তভাবে বলল, এসব আপনি কি বলছেন? আমি তো। হাত উঁচু করে থামালো তনআ। চুপ করো, তোমার জন্য এই প্রথমবার আমার স্বামী আমাকে রেখে অন্য ঘরে ঘুমিয়েছে। আচ্ছা, ও লজ্জা করেনি একটা বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে? মেয়ে হয়ে
অন্য একটা মেয়ের সংসার ভাঙতে বিবেকে একটু বাঁধল না তোমার? তনয়ার কণ্ঠে ঝরে পড়ছে রাগ, স্নিগ্ধার প্রতি ক্ষুব্ধতা। স্নিগ্ধা এবারও শান্ত হয়ে বলল, দেখুন, আপনি আমাকে যা ইচ্ছে হয় বলবেন, কিন্তু তার আগে আমাকে পুরো কথাটা তো শুনুন। তনয়া ভুরু কুঁচকে বলল, কি শুনবো তোমার মতো একটা নোংরামের মুখ থেকে? যে মেয়ে অর্থ সম্পত্তির লোভে সতীন দেখেও সেই সংসারে আসে। আপনি ভুল ভাবছেন। আমি সত্যি জানতাম না যে উনি বিবাহিত। উনি ঠকিয়ে বিয়ে করেছেন, আমায় মিথ্যে বলেছেন। কথার এ পর্যায়ে স্নিগ্ধার গালে ঠাস করে এক স্তর বসাল তনয়া। পারলে এই মেয়েকে এক্ষুনি মাটিতে পুঁতে দিত। স্নিগ্ধা স্তব্ধ, গালে হাত দিয়ে তনয়ার দিকে নির্বিকার চোখে তাকালো। চোখ দিয়ে গড়াচ্ছে ঠান্ডা অশ্রু। উদাস মুখে ভাবল, সব অপমান কি সবসময় কেবল গরিবদের জন্যই? তোমার গালে এই দাগ কিসের? আবরারের চোখে মুখে উদ্বিগ্নতা। স্নিগ্ধার ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। বাড়ি ফিরে স্নিগ্ধার এমন চেহারার অস্থিরতা কয়েকশো গুণ। স্নিগ্ধা উত্তর দিল না, উল্টো নিজের থেকে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কয়েক কদম পিছিয়ে গেল আবরার, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার পুরো মনোযোগ লেগে আছে স্নিগ্ধার ফর্সা গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে আবরারকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিল স্নিগ্ধা। আজ যে তনয়া তাকে মেরেছে এ নিয়ে তনয়ার ওপর তার বিন্দুমাত্র ক্ষোভ নেই। হ্যাঁ, আছে ঘৃণা, আর তার পুরোটাই এই নিকৃষ্ট লোকটার ওপর। স্নিগ্ধার থেকে উত্তর না পেয়ে এগিয়ে এসে ওর দুবাহু চেপে ধরল আবরার। বেশ ব্যতিব্যস্ত হয়ে বলল, কে মেরেছে তোমায়? কি হলো পরি, বলো, কে গায়ে হাত তুলেছে তোমার? এবারও আবরারের হাত ঝাড়া মারল স্নিগ্ধা। ক্ষুব্ধ গলায় বলল, যে মেরেছে মেরেছে, তাতে আপনার কি? আমার কি মানে? তুমি আমার বউ, তোমার গায়ে একটা টোকা পড়তে দিতে পারি না আমি? বলো, কে মেরেছে তোমায়? কার এতে স্পর্ধা? দৃঢ় গলায় জবাব দেয় আবরার। আবরারের এমন উদ্গ্রীবতা দেখে স্মিত হাসল স্নিগ্ধা। কি বলছে এই লোক? একটা টোকা পড়তে দেবে না, অথচ কাল থেকে তার উপরে প্রত্যেকটা নির্যাতন নিজ হাতে করেছে লোকটা। খারাপ যা কিছু ঘটেছে তার সব কিছুর জন্যই দায়ী এই লোক। স্নিগ্ধার চুপ থাকার প্রেক্ষিতে ডান ভুরু নাচালো আবরার। কি হলো পরি, উত্তর দাও। আবরারের সামনে থেকে উল্টো ঘুরে গেল স্নিগ্ধা। ভাঙা গলায় বলল, যেই মারুক, বলবো না আমি। শুধু এটুকু শুনে রাখুন, আজ থেকে আজ এর জন্য আপনি দায়ী। স্নিগ্ধার কথা আবরারের বুঝতে অসুবিধা হলো না, এটা তনয়ার কাজ। ভাবতেই চল শক্ত হলো আবরারের। এত বড় স্পর্ধা ওই মেয়ের। স্নিগ্ধাকে পেছনে রেখে রুম থেকে একইভাবে দরজা টেনে বেরিয়ে গেল আবরার। আর উল্টো ঘুরে থাকা অবস্থাতে হতাশভাবে বাইরের দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। তনয়া, রুমে আবরারের অগোছালো কাপড় ভাঁজ করছিল তনয়া। আবরারের আওয়াজ পেতেই পিছু ফিরল সে। দরজা থেকে সরে কামরার ভেতরে এসে দাঁড়ালো আবরার। আবরারের রক্তিম চোখ নজরে আসতেই তনয়ার বোধগম্য হলো আবরার রেগে আছে, কিন্তু আজকের রাগের কারণ সম্পর্কে অবগত না থাকায় সেসব নিয়ে না ভেবে তনয়া ঠোঁটের সামান্য হাসি এলিয়ে বলল, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। এগিয়ে এসে তনয়ার সামনে দাঁড়ালো আবরার। কোমরে হাত ঠেকে বলল, আপনি স্নিগ্ধার গায়ে হাত তুলেছেন? প্রশ্ন শুনে বিস্ময়ের সাথে চোখ কপালে উঠে এলো তনয়ার। তার মানে এই মেয়ে কান ভাঙিয়েছে তার স্বামীর? তো অফিস থেকে ফিরতে না ফিরতেই তনয়াকে চুপ দেখে আবরার কপাল কুঁচকে বলে উঠল, কি হলো, কিছু জিজ্ঞেস করছে আপনাকে? খানিকটা ঘাবড়ালো তনয়া। কোনো রূপ নিজেকে সামলে স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ মেরেছি। রাগ হলেও আবরার পুনরায় শান্ত হয়ে জিজ্ঞেস করলো, কেন মেরেছেন? হাতের কাপড় রেখে আবরারের দিকে তাকায় তনয়া। স্থির দৃষ্টিতে দৃঢ় গলায় বলে ওঠে, মেরেছি, বেশ করেছি, আরও মারবো, দরকার পড়লে মারতে মারতে শেষ করে ফেলবো ওই মেয়েকে। ও আমার সংসার ভাঙতে এসেছে, কেড়ে নিচ্ছে আপনাকে আমার থেকে আবরার। কথাগুলো এতটাই জোরালোভাবে বলল তনয়া যে ক্রোধে এবার তনয়ার গলা চেপে দেয়ালের সাথে ঠেসে ধরল আবরার। মুহূর্তে শ্বাস আটকে ছটফট করতে শুরু করলো তনয়া। হাত দিয়ে ঠেলে বৃথা চেষ্টা করতে লাগলো আবরারের হাত সরাতে। আর একবার এই কথা উচ্চারণ করলে আপনার জিভ টেনে ছিঁড়ে নেব আমি। দাঁতে দাঁত চেপে মৃদু আওয়াজে কথাগুলো বলে তনয়াকে এক ধাক্কায় বিছানার উপর ছুঁড়ে ফেলল আবরার।
সাথে সাথেই গলায় হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে শুরু করলো তনয়া। সাদা দেয়ালের দিক থেকে ঘাড় বাঁকিয়ে তনার দিকে ফিরে তাকালো আবরার। বরফ কণ্ঠে বলল, আমি আপনার কোনো দিন ছিলামই না তনা। সেটা আপনি খুব ভালো করে জানেন। একটা ভিত্তিহীন সম্পর্কের দোহাই দিয়ে আর একটা নির্দোষ মেয়ের ওপর অত্যাচার করার অজুহাত খুঁজবেন না। আমার পক্ষে আপনাকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আবরারের শেষের কথায় ধরফড়িয়ে উঠে পড়ল তনা। দুহাত দিয়ে আবরারের শার্টের কলার চেপে ধরল। আবরারের চোখের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বেশ উদ্বেগ নিয়ে বলল, আপনি কেন আমাকে ভালোবাসেন না আবরার? কেন? কি কমতি আছে আমার মধ্যে? আমি তো আপনার মন পাওয়ার জন্য সব করেছি। ভবিষ্যতেও আপনি যা বলবেন আমি ঠিক তাই করব। মেনে নিন না আমাকে আপনার স্ত্রী বলে, প্লিজ আবরার। তনার দিকে শক্ত চোখ মুখে তাকিয়ে নিজের কলার থেকে ওর হাত ছাড়িয়ে নিল আবরার। এবার অন্যদিকে তাকে বলল, সেটা অসম্ভব। উত্তরে তেতে উঠল তনা। গলার স্বর বড় হয়ে এলো তার। সম্ভব, সব সম্ভব। আপনি চাইলে সম্ভব। আপনি যদি একজন মালির মেয়েকে ভালোবেসে বিয়ে করতে পারেন, তবে আমাকে কেন ভালোবাসতে পারবেন না? আমি তো হাত উঁচু করে থামিয়ে দিল আবরার বলল, আমি জানি আপনি কার মেয়ে, আমাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে স্নিগ্ধার কথা যখন তুললেন তখন বলেই ফেলি ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই ও আমার সব কিছু। কিন্তু আপনাকে আমি বিয়ে করলেও বিয়েতে ভালোবাসা ছিল না। হতবাক হয়ে আবরারের মুখের দিকে তাকে রইল তনা। ফিসেল গলায় বলল, এতদিনে এক ফোঁটা ভালোবাসেননি আমায়? গম্ভীর মুখে জবাব দেয় আবরার, না। তনা আবার জিজ্ঞেস করে ওঠে, আপনার জীবনে আমার কোনো জায়গা নেই? না। একইভাবে উত্তর দেয় আবরার। দুপা পিছিয়ে যায় তনা। তনার মুখ দেখে আবরারের খারাপ লাগা কাজ করার প্রেক্ষিতে বিষয়টা এড়াতে রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে হাঁটা ধরে সে। দরজা অবধি আসতেই পেছন থেকে তনা বিদ্রুপ করে বলে ওঠে, এত ভালোবাসা দেখাচ্ছেন অথচ সেই মেয়ে তো আপনাকে তিল পরিমাণ সম্মানও দেখায় না আবরার। মুচকি হেসে তনার দিকে ফিরে তাকালো আবরার। শান্ত স্বরে জবাব দিল, সত্যিটা জানার পর হয়তো বাসবে। মুহূর্তে শীতল হয়ে এলো তনার হাত পা। চোখে মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট ফুটে উঠল। বেশ উদ্বেগ নিয়ে বলল, সেটা আমি কোনো দিনও হতে দেব না। আমি ওকে কিছুতে আপনার উপর ভাগ বসাতে দেব না আবরার। আপনি শুধুই আমার। তনাকে পুনরায় কিছু বলার প্রত্যাশায় দাঁত চিবিয়ে ওর দিয়ে এগিয়ে গেল আবরার। ভয় পিছিয়ে গিয়ে মাথা নিচু করে নিল তনা। তনার ভীতিকর চেহারা দেখে থেমে গেল আবরার। চোখ বন্ধ করে ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করলাম। এরপর তনার মুখের দিকে তাকিয়ে বেশ শান্ত স্বরে বলল, দেখুন, আজ অবধি আপনাকে কখনো অসম্মান করিনি, আমি করতেও চাই না। তাই ভালো হবে নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। এই বাড়িতে ইচ্ছে মতো থাকুন, ঘুরুন ফিরুন, শপিং করুন, যা খুশি আপনি করতে পারেন। আমি কিচ্ছু বলতেও আসবো না। কিন্তু এটুকু বলে থামলো আবরার। তনার সামনে ডান হাতের তর্জনী আঙ্গুল উঁচিয়ে শাসানো স্বরে বলল, কিন্তু আমার স্নিগ্ধার দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না। কথাগুলো ফল খুব খারাপ হবে তনা, আই প্রমিস। কথাগুলো বলে দ্রুত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল আবরার। তীব্র রাগ, দুঃখ আর ক্ষোভের বশবর্তী হয়ে পা দিয়ে কাঠের সেন্টার টেবিলের কোণায় এক লাথি মারল তনা। ধূপ করে বসে পড়ল চেয়ারে। বহু প্রতীক্ষার পরে যে স্বামী সংসার হাতে পেয়েছে তা কিভাবে হাতছাড়া হতে দেবে? আবরারের যাওয়ার দিকে তাকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছল তনা। কণ্ঠে প্রগাঢ়তা আর ক্রোধ নিয়ে বলতে শুরু করলো, এত সহজে কি করে ওই মেয়েকে আমি ছেড়ে দেবো আবরার? ওর জন্য আজ তুমি আমার গায়ে প্রথমবার হাত তুললে, ওর শেষ আমি দেখেই ছাড়ব। জোর করে স্নিগ্ধাকে বুকের মধ্যে নিয়ে আধশা হয়ে আছে আবরার। প্রবল অস্বস্তি আর রাগে ছেয়ে যাচ্ছে স্নিগ্ধার শরীর। তবু আবরারের শক্তির সাথে হার মেনে চুপচাপ মাথা টিকে বসে আছে সে। আবরার একবার হাত ঢিলে করলে ছুট লাগাবে, সেই সুযোগের অপেক্ষায় স্নিগ্ধা। কিন্তু হচ্ছে তার বিপরীত। আবরার নিজের বুকের সাথে এতটাই শক্ত করে চেপে ধরেছে যে নিঃশ্বাস নেয় দুঃসাধ্য এখন। স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে এলো আবরার। গুমোট পরিবেশ কাটলো আবরারের ফিসফিস আওয়াজে। যেন পড়ি,
তোমাকে প্রথম আমি কোথায় দেখেছিলাম? উত্তর দিল না স্নিগ্ধা, জবাবে আবরার নিজেই বলল, তোমাদের উঠোনে আমি তোমার ভেজা চুল তুমি তোমার ভেজা চুল মুছছিলে তখন। আমি গাড়ি করে যাচ্ছিলাম, হুট করে মনে হলো কি যেন একটা জলজন্ত পরী দাঁড়িয়ে আছে ওখানে। চট করে গাড়ির ব্রেক কষেছিলাম, আমি গভীরভাবে দেখছিলাম তোমাকে। কি সুন্দর তুমি, একেবারে ঘুরের মতো। প্রথম দিকে বিরক্ত হলেও কথার এ পর্যায়ে আর চুপ থাকতে পারল না স্নিগ্ধা। বেশ ক্ষিপ্ত স্বরে বলল, এরপরে আমার থেকেও সুন্দরী কাউকে পেলে তাকে বিয়ে করে নেবেন, তাই না? অবশ্য আপনি পারবেনও, আপনার প্রতি এ বিষয়ে আমার পুরো বিশ্বাস আছে। চরিত্রহীন লোক একটা। স্নিগ্ধার কথায় ওর থুতনি ধরে বুক থেকে উপরে মুখ ওঠালো আবরার। স্নিগ্ধার চোখে চোখ রেখে জবাব দিল, আমি চরিত্রহীন নই, আমি সাইকো, উন্মাদ, পাগল, শুধুমাত্র তোমার প্রেমে। রাগে গর্জে ওঠে স্নিগ্ধা। মুখ খিঁচে কিছু বলতে নেওয়ার আগে পাশ থেকে আবরারের ফোন বেজে উঠল। এবার স্নিগ্ধাকে এক হাতে ধরে অন্য হাত দিয়ে ফোন তুলল আবরার। স্নিগ্ধার বাবার নাম্বার স্ক্রিনে দেখে স্নিগ্ধার দিকে তাকালো একবার। স্নিগ্ধা নিজের গা থেকে আবরারের হাত ছাড়াতে ব্যস্ত। চুপচাপ স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে উঠে বারান্দার দিকে এগোলো আবরার। বিষয়টা বেশ অদ্ভুত ঠেকল স্নিগ্ধার কাছে। কে ফোন করেছে যে এভাবে উঠে গেল? পর মুহূর্তে ভাবল, দূর, যেই ফোন করুক তাতে আমার কি। হ্যালো সাহেব, বলুন। আবরারের কথায় মজিদ নম্রভাবে বলে ওঠে, দুঃখিত সাহেব, এত রাতে আপনাকে ফোন করে বিরক্ত করলাম। মুখের ভঙ্গি পাল্টালো না আবরারের, বলল, সমস্যা নেই, কিছু বলবেন? জবাবে মজিদ আস্তে করে বললে, হ্যাঁ মানে সাহেব, আমার মেয়েটা কেমন আছে? আবরার গম্ভীর কণ্ঠে বলেও দিল, ভালো। চুপ মেরে গেল মজিদ। খানিক বাদে গলায় কিছুটা দৃঢ়তা নিয়ে বলল, সাহেব একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন। বাম কান থেকে ফোন নামিয়ে ডান কানে ধরল আবরার। স্বাভাবিক গলায় উত্তর দিল, বলুন। মজিদ এবার বেশ জোর ধ্বনি নিয়ে বলল, আসলে সাহেব, কাল তো আপনাদের বিয়ের 3 দিন পূরণ হবে। তো আমাদের এখানে নিয়ম আছে, 3 দিনের মাথায় মেয়ে জামাইকে শ্বশুরবাড়িতে আসতে হয়। আপনি যদি একবার স্নিগ্ধাকে নিয়ে আসতেন। আবরার ভুরু কুঁচকে বলল, আর যদি এই নিয়ম পালন না হয় তো? মুখ কালো করে এলো মজিদের। তবু আবরারকে রাজি করাতে মৃদু গলায় জবাব দিল, সাহেব, এতে আপনাদের সংসারের কল্যাণ হবে। উত্তরে কিছু চুপ থাকলো কিছুক্ষণ আবরার। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, দেখছি। মজিদকে আর কথা বাড়াতে দিল না, লাইন কাটলো তৎক্ষণিক। রুমে এলো। স্নিগ্ধা বিছানায় পা দুলিয়ে বসে সন্দিহান চোখে দেখছে তাকে। আবরারও তাকালো ভুরু বাঁকিয়ে। এভাবে কি দেখছো? স্নিগ্ধার উত্তর, আপনাকে। এগিয়ে এলো আবরার, মৃদু হেসে বলল, ওয়াও, দ্যাটস গ্রেট। আমি তো তাই চাই, তুমি আমাকে দেখো আর আমি তোমাকে। আবরার ঝুঁকে আসায় মাথাটাকে পিছিয়ে নিল স্নিগ্ধা। ক্ষিপ্ত হয়ে বলল, ফালতু কথা ছাড়া কিছুই জানেন আপনি? আপনাকে দেখে অবাক লাগে আমার, মানুষ এতটা খারাপ হয় মানে? স্নিগ্ধা ভুরু নাচিয়ে বলল, মানে এত ফিস ফিস করে কার সাথে কথা বলছিলেন আমি বুঝি না। আবরার অবাক হওয়ার ভান করে বলল, তাই তুমি বোঝো? তুমি কি বুঝেছো তুমি? স্নিগ্ধা উদ্বেগহীন গলা জবাব দেয়, নিশ্চয়ই কোনো মেয়ে ছিল। আপনি দুর্দান্ত পর্যায়ের মেয়েবাজ লোক কিনা? কথাটা শব্দ করে হেসে উঠল আবরার। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মেয়ে হলেও বা তাতে তোমার কি? স্নিগ্ধা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার কি, কিছুই না। ছোট করে নিঃশ্বাস ফেলল আবরার, বলল, তবে সত্যি বলতে কোনো মেয়ে নয়, ফোনটা তোমার বাবার এসেছিল। বাবার কথা শুনতে চকচক করে উঠল স্নিগ্ধার চোখ মুখ। উত্তেজিত হয়ে বলল, বাবা? কি বলল বাবা? কেমন আছে ওরা? আবরার শান্তভাবে বলল, ভালো। স্নিগ্ধা উৎসুক হয়ে জিজ্ঞেস করে, আর কি বলল? এবারেও স্বাভাবিকভাবে আবরার বলে ওঠে, কাল আমাদের যেতে বললো তোমাদের বাড়িতে। স্নিগ্ধা উচ্ছ্বসিত হয়ে প্রশ্নগুলো, যাব আমরা? আবরার শার্টের বোতাম খুলতে খুলতে জবাব দিল, না। চট করে উঠে দাঁড়ালো স্নিগ্ধা, বড় বড় চোখ করে বলে উঠল, কেন যাব না আমরা? সূর্য চোখে তাকালো আবরার, বলল, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ। চট করে চোখ নামিয়ে নিল স্নিগ্ধা। বুঝতে পারলো এভাবে লাভ হবে না, তাই মুখে কাঁদো কাঁদো ভাব এনে বলল, প্লিজ আমাকে নিয়ে চলুন, একদিনের জন্য হলো প্লিজ। স্নিগ্ধার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আবরার। জিভ দিয়ে নিচে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তুমি যেতে চাও?
খুব জোরে দুবার মাথা ঝাঁকালো স্নিগ্ধা, যার অর্থ সে যেতে চায়। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে আবরার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ভেসে থাকা স্নিগ্ধার প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাত ঘড়ি খুলতে খুলতে জবাব দিল, বেশ, তোমাকে আমি নিয়ে যাব, তবে একটা শর্তে। এগিয়ে এলো স্নিগ্ধা, সন্দেহীভাবে তাকে বলল, কি শর্ত? স্নিগ্ধার সামনে থেকে সরে এসে বিছানার উপর পা দুলিয়ে বসলো আবরার। হাতের ফোন রেখে চুলগুলোকে উপরের দিকে ঠেলে দিল। উত্তর না পাওয়ায় ধৈর্য হারিয়ে ওর দিকে এগিয়ে এলো স্নিগ্ধা। বলুন, কি শর্ত? আগে বলতে হবে তুমি রাজি কি না। আশ্চর্য, না শুনে বলবো কি করে? উত্তর আগে চাই আমার। ক্ষিপ্ত দৃষ্টিতে আবরার দিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। এত ঢং দেখে মেজাজ ভীষণ খারাপ হচ্ছে। শরীরে শিরে শিরে রাগ ক্রোধ সব দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু একবার যদি ওই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি পৌঁছাতে পারে তাহলে কেল্লা ফতে। আর এই লোকের মুখ দর্শনও করবে না সে। তাই নিজের স্বার্থ এখনের শর্ত মেনেই নেওয়াই উপযুক্ত হবে। স্নিগ্ধার মুখের সামনে দু আঙ্গুল নাচিয়ে চুটকি বাজালো আবরার। তাৎক্ষণিক ধ্যান ভাঙল স্নিগ্ধার। আবরার ভুরু নাচিয়ে বলল, কি ভাবছ? রাজি কিনা বললে না তো? থতমত খেলো স্নিগ্ধা, একদম বলল, রাজি রাজি বলুন। এবারে এক হাত দিয়ে স্নিগ্ধার কোমর জড়িয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো আবরার। আস্তে করে মৃদু গলায় বলল, শর্ত এটাই, আজ রাতে তোমাকে ভালোবাসতে দিতে হবে। আবরারের শর্তে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো স্নিগ্ধার মুখে। হতভম্ব হয়ে আবরারের মুখের দিকে একইভাবে তাকে রইল স্নিগ্ধা। স্নিগ্ধার কোমরে রাখা হাতটাতে জোর দিয়ে চেপে স্নিগ্ধাকে নিজের আরেকটু কাছে নিয়ে এলো আবরার। দুষ্টু হেসে বলল, মৌনতা সম্মতির লক্ষণ, সেটাই বুঝে নেব। কথাটা কানে পৌঁছানো মাত্রই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো স্নিগ্ধা। রাগ ক্রোধ দুটোই পাচ্ছে, খুব পাচ্ছে, কিন্তু ভুল জায়গায় ক্ষোভ প্রকাশ করে লাভ আছে। ক্রমশ এক হাতের আঙুলের সাথে অন্য হাতের আঙুল কচলাতে শুরু করলো স্নিগ্ধা। বুকের বাঁ পাশের হৃৎপিণ্ডটা ভয় আর অশান্তির প্রেক্ষিতে ধরাস ধরাস করে লাফাচ্ছে। কাপা কাপা চোখে আবরারের দিকে তাকালো স্নিগ্ধা। আবরার কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে। এখন যেন আবরারের এমন স্বাভাবিক দৃষ্টিটাও লোলুপো মনে হলো তার কাছে। এতক্ষণ পর বিছানা ছেড়ে উঠে এসে স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়ালো আবরার। ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? ভুল কিছু চেয়ে ফেলেছি? চট করে তাকালো স্নিগ্ধা, প্রগাঢ় গলায় বলল, আপনি ভালো করেই জানেন আমি আপনাকে এখনো মেনে নিইনি। তাও কথা শেষ করতে দিল না আবরার। ব্যস্ত গলায় বলে ওঠে, মেনে নাওনি তো মেনে নাও, আমার তো কোনো আপত্তি নেই। অবাক হয়ে তাকায় স্নিগ্ধা। আপত্তি নেই মানে? আপনার নেই কিন্তু আমার আছে। আপনি ঘরে আপনার স্ত্রী রেখে আমাকে বিয়ে করেছেন, তাও সম্পূর্ণ আমাকে না জানিয়ে যে আপনি বিবাহিত। তারপর একই বাড়িতে অন্য ঘরে ওনাকে রেখে আমাকে নিয়ে থাকছেন। আপনি জানেন এখন ওনার মনের মধ্যে কী ঝড় বইছে? এটুকু বলে থামল স্নিগ্ধা। পুনরায় আবরারের দিকে তাকিয়ে বলে, জানবেন কি করে? আপনি যে পুরুষ মানুষের হৃদয় বলতে কিছু হয় না, যা হয় তার সবটাই মোহ। যেমন মোহে পড়ে আমাকে বিয়ে করলেন, আমার বাবার গরিবের সুযোগ নিলেন। গরিবের। ছোট করে নিঃশ্বাস ফেল স্নিগ্ধা। আবরারের দিকে তাকাতে দেখলো আবরার কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভুরু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আবরার বড় বড় চোখ করে জবাব দিল, তুমি এত কথা বলতে পারো, আগে জানতাম না তো। বিরক্ত হলো স্নিগ্ধা। তার এত কথা আদৌ আবরারের কানে পৌঁছেছে কিনা সন্দেহ হচ্ছে এখন। কৌতূহল মেটাতে স্নিগ্ধা জিজ্ঞাসা করেই বসল, আপনি কি শুনছেন আমি এতক্ষণ কি বলেছি? আবরার মুচকি এসে বলে, শুনেছি আর বুঝেওছি। কপালের ভাঁজ গাঢ় হয়ে আসে স্নিগ্ধার। বলে ওঠে, কি বুঝেছেন? উত্তর না দিয়ে এক ধাক্কায় স্নিগ্ধাকে দেয়ালের সাথে মিশে নেয় আবরার। চমকে যায় স্নিগ্ধা। এক মুহূর্তের জন্য ভয় সিটিয়ে পড়ে। আবরার দিকে চকিতে তাকায়, কাঁপা গলায় বলে ওঠে, এসব কি অসভ্যতা? জবাব না দিয়ে নিজের এক হাত স্নিগ্ধার গলায় আর অন্য হাত কোমরে ছোঁয় আবরার। মৃদু গলায় বলে ওঠে, আমি যা বোঝার বুঝেছি পড়ি, তুমি এখনো বুঝতে পারোনি। শুধুমাত্র মোহের বশবর্তী হয়ে তোমাকে বিয়েটা আমি করিনি। যদি বিয়ের কারণ সত্যি সত্যি মোহই হতো তাহলে বিয়ের মতো পবিত্র জিনিসটাকে মাঝখানে টেনে আনার কোনো প্রয়োজনই পড়তো না।
খুব কঠিন হতো না তোমাকে এই আবরার ফাহাদ চৌধুরীর শয্যাসঙ্গী করতে, কিন্তু আমি ভালোবাসি তোমাকে, তাই সম্মান দিয়ে ঘরে তুলেছি। আবরারের চোখে দৃষ্টি রেখে বিদ্রূপ করে বাঁকা হাসে স্নিগ্ধা। আবরার ভুরুক বাঁকিয়ে তারপর বললাম, হাসছো যে? স্নিগ্ধা ঠোঁটে হাসি রেখে জবাব দিল, আপনার কথা শুনে হাসি ছাড়া কিছুই পেল না। পরক্ষণে স্নিগ্ধা দৃষ্টি কঠিন করে নিয়ে বলল, যে পুরুষ এক স্ত্রী থাকাকালীন অন্য একজনকে ভালোবাসে তাকে কি বলা উচিত? আবরার ফাহাদ চৌধুরী চরিত্রহীন। এমন কথা চল শক্ত হয়ে এলো আবরারের, কিন্তু না। চোখ বন্ধ করে রাগ সংবরণ করে তাকালো স্নিগ্ধার ক্ষুব্ধ মুখের দিকে। সামান্য হেসে বলে উঠল, তোমার প্রশ্নের উত্তর একদিন তুমি নিজেই পাবে পড়ি। আমি শিওর সেদিন আর আমাকে এতটা ঘৃণা তুমি করবে না, বরং 1000 গুণ বেশি ভালোবাসবে। উত্তর দেয় না স্নিগ্ধা, মনে মনে আওড়ে ওঠে, কোনো দিনও হবে না এরকম, কোনো দিনও না। আচমকা স্নিগ্ধার থেকে দূরে সরে দাঁড়ায় আবরার, প্রশ্ন করে, তাহলে তুমি তোমাদের বাড়িতে যেতে চাইছো না, তাই তো? ভাবনা সুতোতে টান পড়ে স্নিগ্ধার। অবাক হয়ে বলল, আমি এরকম কখন বললাম? আবরার স্বাভাবিকভাবে উত্তর দিল, বলনি, কিন্তু আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এক কাজ করি, আমি বরং তোমাকে তোমার বাবার ফোনে জানিয়ে দেই, যেখানে ওর মেয়ে যেতে নারাজ সেখানে আমার কি করার। কথাগুলো বলে বিছানার দিকে এগোয় আবরার। ফোন উঠিয়ে হাতে নিতেই ছুটে এসে হাত ধরে আটকায় স্নিগ্ধা। সরু চোখে তাকিয়ে থাকলো আবরার। জিজ্ঞেস করলো, কিছু বলবে? স্নিগ্ধা কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ আমাকে যেতে দিন না। 3 দিন হচ্ছে, মনে হচ্ছে 300 দিন হয়ে এসেছে। আবরার অবাক হওয়ার ভান করে বলল, আমি কি বলেছি আমি যেতে দেব না? তুমি তো চাইছো না। স্নিগ্ধা এবার মুখ শক্ত করে বলল, আমি মোটেও বলিনি, মন গড়া কথা বলবেন না। স্নিগ্ধার খুব কাছে এসে দাঁড়ায় আবরার। উষ্ণ নিঃশ্বাস ঠিকরে পড়ে স্নিগ্ধার মুখের উপর। আবরার তার ঠান্ডা আওয়াজে বলে, শর্ত মেনে নিয়েছো তুমি? নাও নি তো, তাহলে কথা তো একই দাঁড়ালো। বিস্মিত হলো স্নিগ্ধা, দৃঢ় গলায় বলল, আপনি এত বাজে একটা লোক, এই শর্ত কখনোই মানব না আমি। মুচকি হাসলো আবরার। বিছানার উপর ফোন সামান্য জোরে ছুঁড়ে মারল। স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, বেশ, না মারলে নেই, তবে আমিও আর যাচ্ছি না। স্নিগ্ধার উত্তরের অপেক্ষা না করে সরে এসে বিছানার একপাশে শুয়ে পড়ে আবরার। কপালের উপর হাত ঠেকায়, চোখ বন্ধ করার আগে বলে ওঠে, শোয়ার আগে লাইটটা নিভিয়ে দিও। প্রচণ্ড কান্না পেল স্নিগ্ধার। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল গড়িয়ে। একদিকে আবরারের জঘন্য শর্ত, অন্যদিকে আবরারের হাত থেকে সারা জীবনের জন্য মুক্তি পাওয়ার ফিনকে প্রত্যাশা। দুটার মধ্যে মুহূর্তে নিজেকে তলিয়ে ফেলল স্নিগ্ধা। দাঁড়িয়ে রইল থম থম মেরে কিছু সময়, কিছু একটা ভেবে। চোখের পানিগুলো মুছে ফেলল। নরম পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কাঁপা কাঁপা স্বরে ডেকে উঠল, শুনছেন? কপাল থেকে হাত নামিয়ে তাকালো আবরার। ভুরু নাচিয়ে বলল, কিছু বলবে? স্নিগ্ধা আস্তে করে বলল, আমি রাজি। লাফিয়ে উঠে বসে আবরার। উদ্বেগ নিয়ে বলল, কি বললে? স্নিগ্ধা একইভাবে উত্তর দেয়, আমি রাজি। আবরার বিস্মিত হয়ে বলল, তুমি রাজি আমার শর্তে? ফ্যাকাশে মুখ নিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল স্নিগ্ধা। তাৎক্ষণিক স্নিগ্ধার হাতে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে আবরার। ভারসাম্য রাখতে না পেরে শুয়ে পড়ে স্নিগ্ধা। সুযোগ পেয়ে স্নিগ্ধার ওপর আধশোয়া হয়ে পড়তে দেরি করে না আবরার। বুকের মধ্যে লজ্জায় ঘৃণায় ধুকপুক করতে থাকা স্নিগ্ধার কোনোভাবে এই বিশ্রী সময়টাকে যদি এখানে থামিয়ে দেওয়া যেত, তবে এমন অসহ্যকর পরিস্থিতি থেকে দৌড়ে পালাতো সে। অন্যদিকে আবরার মুখ ডুবালো স্নিগ্ধার গলাতে। ডুকরে কেঁদে ওঠে বিছানার চাদর খামছে ধরল স্নিগ্ধা, কিন্তু আবরার থামল না। গুটি কয়েক চুমু খেয়ে মৃদু কামড় বসালো গলাতে। ব্যথায় কুকিয়ে উঠল স্নিগ্ধা। পুনরায় আবরার চুমু খেলো সেখানে। এবার মুখ সরিয়ে নয়, তাকালো স্নিগ্ধার মুখের দিকে। স্নিগ্ধার স্নিগ্ধ মুখটাকে এখন কেমন ভয়ার্ত লাগছে, ভয়ে কুকড়ে যাচ্ছে এমন অনুভূত হচ্ছে। পাত্তা না দিয়ে স্নিগ্ধার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিল আবরার। চোখ দুটো খিসে বন্ধ করে নিল স্নিগ্ধা। আচমকা আবরার সরে পড়ে স্নিগ্ধার উপর থেকে। চট করে চোখ মেলে তাকালো স্নিগ্ধা। আশ্চর্যিত হয়ে পাশে শুয়ে থাকা আবরার দিকে ঘাড় ফেরায়। চোখে মুখে তোর প্রশ্ন, একঝাক প্রশ্ন। স্নিগ্ধার তাকাতেই অপর কাত হয়ে শুয়ে পড়ল আবরার। স্নিগ্ধার কৌতূহল মেটাতে কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে উঠল, আমার এখন ভালোবাসার মুড নেই, বেশি না ভেবে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, অবশ্যই আলোটা নিভিয়ে দিও। প্রথমে অবাক হলেও পরে স্বস্তির নিঃশ্বাস নেও
স্নিগ্ধা, তবে ভয় হতে থাকে খুব, কাল নিজের বাড়িতে আবরার তাকে নিয়ে যাবে তো। সকালবেলা ফুরফুরে মেজাজ নিয়ে তৈরি হচ্ছিল স্নিগ্ধা। আবরারই বলেছে তৈরি হতে, শর্ত পূরণ না হলেও তাকে যে নিয়ে যাচ্ছে এটাই মহারাজের দয়া। উল্লেসিত মন নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়তে নিল স্নিগ্ধা। কোথা থেকে আবরার এসে হাত ধরে নিল। অবাক স্বরে তাকালো স্নিগ্ধা। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। হাত ছেড়ে দিয়ে স্নিগ্ধার পেছনে এসে দাঁড়ালো আবরার। স্নিগ্ধার কপাল সংকুচিত হয়ে এলো। এতে কি করতে চাইছে কি উনি? স্নিগ্ধার পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে পিছনে সরিয়ে ওকে জাপটে নিল আবরার। নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে নিল স্নিগ্ধার পিঠ সহ পুরো শরীর। হুটহাট শরীরটাতে ভেবাচাকা খেয়ে গেল স্নিগ্ধা। হুঁশ ফিরতে নড়তে শুরু করলো নিজেকে ছোটাতে, ফলে আরো শক্ত করে চেপে ধরল আবরার। স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকে বলল, এই চোখে তো আমি এমনি মারা পড়েছি পড়ি, কাজল লাগে আরও মারতে চাইছে আমাকে। বিরক্তি নিয়ে আবার উঠে নড়ে উঠল স্নিগ্ধা। মৃদু ক্ষিপ্ততা নিয়ে বলল, ছাড়ো না আমায়, সবসময় এসব ভালো লাগে না। জবাবে হাসলো আবরার, কিন্তু ছাড়ল না। স্নিগ্ধাকে মুক্ত করল না নিজের বাহুবন্ধন থেকে। ওভাবে ধরে রেখে অন্য হাত দিয়ে একটা লাল ফ্ল্যাট বক্স উঁচিয়ে ধরল স্নিগ্ধার সামনে। স্নিগ্ধা বিরক্তি নিয়ে প্রশ্ন ছড়ল, কি এটা? আবরার মৃদু আওয়াজে জবাব দেয়, খুলে দেখো। বক্স হাতে নিয়ে খুলতে চোখ কপালে উঠে এলো স্নিগ্ধার। পুরো একটা ভারী সেট আছে স্বর্ণের গয়নার। অবাক হয়ে ঘাড় বাঁকিয়ে স্নিগ্ধা তাকালো আবরার দিকে। আবরার মিটি মিটি হাসছে। পরক্ষণে ড্রেসিং টেবিলে শব্দ করে বক্সটা রেখে দিল স্নিগ্ধা। অনেকাংশে ছুঁড়ে মারার মতো আশ্চর্য লাগলো আবরারের। উদ্বেগপূর্ণ গলায় বলল, কি হয়েছে, পছন্দ হয়নি? স্নিগ্ধা ক্রোধান্বিত হয়ে জবাব দিল, এসব দামি গয়না দিয়ে ভোলাতে চাইছে না আমাকে, লাভ নেই। গরিব হলে আমি সেরকম মেয়ে নই। স্নিগ্ধার কথায় আবার মুচকি হাসলো আবরার। স্ফীত গলায় বলল, আমি জানি তো তুমি সেরকম মেয়ে নও, আর এই কারণেই তুমি আমার বউ। আর নিজের বউকে কেউ গয়না দিয়ে ভোলাতে চাইবে কেন? এটা তোমাকে দেয়া আমার প্রথম উপহার, পরে নাও। এটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার মেজাজ বিগড়ে আছে। নাক মুখ এক করে কুঁচকে তাকিয়ে আছে আয়নায় ভেসে থাকা আবরারের প্রতিবিম্বের দিকে। আবরার এবার ব্যস্ত গলা বলে উঠল, আচ্ছা থাক, আমি পরিয়ে দিচ্ছি। স্নিগ্ধাকে বুকের সাথে মিশিয়ে বক্স খুলে একে সব গয়না স্নিগ্ধাকে পরিয়ে দিতে শুরু করলো আবরার। দাঁতের সাথে দাঁত চেপে স্থির হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। এতটাই জঘন্য লাগছে এখন, তাও মুখ ফুটে গেছি বলতে পারছে না। এর থেকে অসহায়ত্ব আর কিছু হয় কি? স্নিগ্ধাকে গয়না পরানো শেষে পুনরায় আয়নার দিকে তাকালো আবরার। অধীর গলায় বলল, বাহ, বেশ লাগছে তো তোমায়। স্নিগ্ধা কঠিন গলায় জবাব দিল, হ্যাঁ, সঙ্গের মতো লাগছে। শব্দ করে হেসে উঠল আবরার। স্নিগ্ধার রাগী মুখটাকেও ভীষণ এনজয় করে সে। তবে হালকা পাতলা সাজে এতটাই মায়াময়ী লাগছে স্নিগ্ধার মুখটা যে এখন কোনো কথাই কানে অবধি পৌঁছাবে না। পুনরায় স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকায় আবরার। বরফ গলা বলে ওঠে, তুমি এত সুন্দর কেন? আবরারের ঘোর লাগা কণ্ঠের প্রশ্নে কিছু সময়ের জন্য ভরকে যায় স্নিগ্ধা। একটু আগে তার কড়া কথার জবাব কি দিল এই লোক, ভারী অদ্ভুত। স্নিগ্ধার চুলে মৃদু চুমু খেল আবরার। ঈষৎ কেঁপে উঠল স্নিগ্ধা। এবার স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে টেবিলে ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ব্যালকনির দিকে পা বাড়ালো আবরার। তবে যাওয়ার আগে আরেকবার পিছু ফিরে তাকালো। ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কাজলটা পরে নিও, না হলে নজর লাগতে পারে। থতমত খেলো স্নিগ্ধা। আবরারের যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে বলল, এই লোক কি পাগল? সামনে আবরার আর পেছনে স্নিগ্ধা। রুম থেকে এভাবে হেঁটে ড্রয়িং রুমে এসে দাঁড়াতে এক সোফা জুড়ে ফর্মাল পোশাক পরিচিত একজন লোক দেখে অবাক হলো আবরার। আবরার দাঁড়িয়ে পড়ে, স্নিগ্ধাও দাঁড়ালো, তবে কারণটা তার অজানা। পকেটে দুহাত গুজে সোফার দিকে গেল আবরার। স্নিগ্ধা নড়ল না জায়গা থেকে। এবার আবরার লোকটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন ছিল, আপনি এই সময়? গ্লাস ভর্তি পানিতে চুমুক দিতে দিতে তাকান শফিক হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে জবাব দেন, ও মিস্টার আবরার, আপনি উঠে পড়লেন তাহলে? আমার অপেক্ষার অবসান ঘটল। সামান্য ঠোঁট প্রসারিত করে খালি সোফায় পা তুলে বসলো আবরার। বলল, আপনি হঠাৎ এলেন আমাকে না জানিয়ে, তাও এত সকাল সকাল? শফিক বেশ ব্যতিব্যস্ত হয়ে জবাব দিল, আমি নই, মিস্টার ডিসুজা আজকে ল্যান্ড করেছেন, ওনারই তারা ছিল, উনি পাঠালেন আমায়। আবরার সোফার হাতলে হেলান দিয়ে বলল, বুঝতে পেরেছি, কিন্তু এই সময়ে আমি একটা কাজে বের হচ্ছিলাম,
আমারও তারা ছিল মিস্টার শফিক। শফিক হেসে জবাব দিল, আমি জানি আপনি ভীষণ ব্যস্ত মানুষ আবরার, তবে ডিল ফাইনাল যখন আগেই ছিল তাই বেশি সময় নেব না, শুধু আপনার সাইনটাই বাকি এখন। অন্যদিকে একভাবে আবরারের পেছনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। চোখে মুখে বিরক্তি না থাকলেও অপেক্ষা আছে নিজের বাড়িতে পৌঁছানোর অপেক্ষা, কাছের মানুষদের চোখ ভরে দেখার অপেক্ষা, আর সেই সাথে আবরারের থেকে মুক্তি পাওয়ার অপেক্ষা। তবু বিরক্তি না দেখে শান্তভাবেই শটান হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। সময় গুনতে লাগলো আবরারের অফিসিয়াল আলোচনা শেষের। পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঝেতে বৃত্ত আঁকায় মনোযোগ দিল। তারপর ট্রেতে কিছু খাবার সাজিয়ে হাজির হলো তনা। স্নিগ্ধাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, পরক্ষণে পরিস্থিতির কথা ভেবে হাসি মুখে এগিয়ে এলো। তনাকে দেখতেই নিচের দিকে মাথা নামিয়ে নিল স্নিগ্ধা। সেদিন এক স্তরে তনাকে দেখলেই ভারী ভয় লাগে ইদানিং। তো এতক্ষণের উসখুস ভাবটাও তার উবে গেল কর্পূরের মতন, পিলারের মতন শক্তভাবে স্থির হয়ে রইল এক জায়গায়। সার্ভিং ট্রে থেকে একে একে সব খাবারগুলো টেবিলে নামালো তনা। হাসি মুখে বলল, মিস্টার শফিক, এতদিন পর এলেন, একটু কিছু মুখে দিন, ভালো লাগবে। তনার কথার প্রেক্ষিতে আবরারের ভঙ্গিমা স্বাভাবিক থাকলেও সৌজন্য হাসলো শফিক। এসব আবার কি দরকার ছিল? স্যান্ডউইচের প্লেটটা শফিকের হাতে তুলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তনা। কিন্তু চোখ ঘুরিয়ে ক্ষণে ক্ষণে স্নিগ্ধাকে দেখছে তনা। আবরার আর স্নিগ্ধার সাজসজ্জায় প্রমাণ দিচ্ছে দুজনে একসাথে বেরোতে যাচ্ছে কোথাও। কিন্তু কোথায় যাচ্ছে হানিমুনে ভাবতেই বুকটা কেঁপে উঠল তনার। কালোজাম মিষ্টির টুকরো কাঁটা চামচ দিয়ে তুলতে তুলতে হুট করে শফিকের চোখ পৌঁছালো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে। খাওয়া রেখে কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন তিনি। দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আবরার বুঝতে পারল শফিক স্নিগ্ধাকে দেখছে। গলা খাকারি দিয়ে কেসে উঠল আবরার, এই প্রবলেম মিস্টার শফিক? শফিক এবার ইতস্ততভাবে জবাব দেয়, না মানে ওই মেয়েটাকে আগে তো দেখিনি এ বাড়িতে। এত আওয়াজেও মাথা তোলেন না স্নিগ্ধা। অন্যদিকে আবরার কোনো উত্তর দেওয়ার আগে তনা তাড়াহুড়ো করে বলে ওঠে, ও এই বাড়িতেই থাকে, কিছুদিন হলো এসেছে। তনার দিকে আর চোখে তাকালো আবরার। তনা শফিক সাহেবের সামনে শিথিল হাসলো। শফিক সাহেব এবার স্নিগ্ধাকে আপাতমস্তক দেখে নিল। তনার দিকে তাকে দাঁত কিলিয়ে বলল, থাকে মানে? আপনাদের আশ্রিতা। কোথায় সাইন করতে হবে মিস্টার শফিক? তনার জবাবের আগেই গুরু গম্ভীর ব্যস্ত কণ্ঠে কথাটা বলে ওঠে আবরার। টনক নড়ে শফিকের উদ্বেগ গলায় বলে, ও হ্যাঁ, এক সেকেন্ড। মাথা নেড়ে নীল রঙ একটি ফাইল আবরার দিকে এগিয়ে দেয় শফিক। আবরার ফাইল নিয়ে দ্রুত হাতে সাইন করে ফাইলটাকে ঠেলে দেয় শফিকের দিকে। উঠে দাঁড়ায়, তারপর তটস্থ গলায় বলে ওঠে, মিস্টার শফিক, আমাকে বেরোতে হবে, উইল ইউ প্লিজ এক্সকিউজ মি? কথার মানে বুঝতে পারায় শফিকও উঠে দাঁড়ালো। কোটের অংশ টানতে টানতে জবাব দিল, ঠিক আছে, তবে আমি আসছি এখন। ঘাড় নেড়ে সায় দিল আবরার। সামান্য হেসে কর্মর্দন করে নেয়। শফিকের সঙ্গে আলোচনা শেষ হওয়াতে অপেক্ষা করে না তনা। স্নিগ্ধাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিজের রুমের দিকে অগ্রসর হয়। আবরার চালচলন দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে। এক্ষুনি তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে এগোতে নিয়েও আবারও পিছিয়ে এসে আবরারের পাশে দাঁড়ালো শফিক। কানের কাছে মুখ নিয়ে বলল, একটু এদিকে আসুন মিস্টার চৌধুরী, দরকারি কথা ছিল। আবরার গম্ভীর কণ্ঠে জবাব দেয়, চলুন। যাওয়ার আগে আর একবার স্নিগ্ধার দিকে তাকায় আবরার। স্নিগ্ধা এতই শক্তভাবে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে যে ঘাড় থেকে মাথা খুলে পড়ে না গেলে হয়। কি হলো মিস্টার চৌধুরী, আসুন। আবরারকে থামতে দেখে ডেকে উঠল শফিক। স্নিগ্ধা থেকে চোখ সরিয়ে শফিকের দিকে তাকালো আবরার। মৃদু গলায় বলে, হ্যাঁ চলুন। হেঁটে গেটের বাইরে এসে দাঁড়ালো আবরার। শফিকের দিকে তাকিয়ে প্রশ্ন ছিল, বলুন কি বলবেন? এদিক ওদিক চোখ ঘুরিয়ে তাকালো শফিক। ব্যাপারটাতে ভুরু বাঁকালো আবরার। এনিথিং রং মিস্টার শফিক? জবাবে হাত দিয়ে গলারটায় ঢিলে করে শফিক আলোড়িত হেসে উত্তর দেয়, না আসলে একটা ফেভার চাইছিলাম। আবরার সন্দেহীভাবে বলল, কিসের ফেভার? দাঁত বের করে হাসলো শফিক। বলল, আসলে আপনি তো জানেনই যে আমি বড় বড় ক্লায়েন্ট ধরিয়ে দিতে ভীষণ পটু। কত নামি দামি বিজনেসম্যান আমার মাধ্যমে রাঘব বোয়ালদের সাথে ডিল করেছেন। কপাল কুঁচকে নেয় আবরার। তো শফিক ধৈর্যহীন হয়ে জবাব দিল, আসলে মিস্টার আবরার, আমি আপনাকে এরকম অনেক ক্লায়েন্টই ধরিয়ে দেবো সামনে। আই শিওর? যদি? কথার মাঝখানে আবরার প্রশ্ন করে, যদি? নিজের চিবুক হাত বোলাতে বোলাতে বলে শফিক। আর যদি এক রাতের জন্য আপনার বাড়ির ওই আশ্রিত মেয়েটাকে আমার সাথে দিতেন তাহলে? শফিক এটুকু বলতে আগুন চোখে থাকা আবরার
শক্ত হাতে শফিকের কলার চেপে ধরে ঘটনাক্রমে হকচকে যায় শফিক। আবরারের চোখ দেখে ভয়ে ভয়ে বলে ওঠে, কি করছেন মিস্টার শফিক? রাগ নিয়ন্ত্রণ করে শফিকের কলার ছেড়ে মৃদু ধাক্কা দিল আবরার। এক কদম পিছিয়ে গেল শফিক। আবরার এবার বেশ সৌজন্য বাক্য বলল, আবরার ফাহাদ চৌধুরীর হাতে কখনো ধলেই খেয়েছেন শফিক সাহেব? দৃষ্টি গোল নিয়ে মাথা নাড়ালো শফিক, যার অর্থ সে খায়নি, খেতে চান। আবরার কাঠ প্রশ্নে ঢোক গেলে শফিক জবাব সে পেয়ে গেছে। কথা না বাড়িয়ে এলোমেলো কোটের কলার ঠিক করতে করতে এগোয় গাড়ির দিকে। পেছন থেকে দৃঢ় গলায় ডেকে ওঠে আবরার, মিস্টার শফিক। ভয় নিয়ে পিছু ফিরে তাকালো শফিক। আবরার শক্ত চল নিয়ে বলে ওঠে, মিস্টার শফিক, পরের বার আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন আপনাকে না দেখতে পাই। আর আজ থেকে কোনো ডিলই হচ্ছে না, এটাই শেষ। উৎকণ্ঠা নিয়ে আবরারকে বোঝাতে এগিয়ে আসে শফিক। হাত নাড়িয়ে ব্যস্ত হয়ে বলল, আপনি আমাকে ভুল বুঝছেন মিস্টার আবরার। এতদিনের সম্পর্ক আমাদের, একটা সামান্য কারণে আমাদের ডিল কেন ক্যান্সেল হবে? আমি তো আপনার লাভের জন্যই। হাত উঁচু করে থামিয়ে দিল আবরার। শক্ত মুখে তাকিয়ে বলল, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না মিস্টার শফিক। শুধুমাত্র এতদিনের অফিসিয়াল সম্পর্কের জোরেই আপনি সুস্থভাবে ফিরতে পেরেছেন বোধ করি। এবার আপনার যাওয়া উচিত। আবরারের দিকে একবার হতাশভাবে তাকিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসল শফিক। ধুলো আর ধোঁয়া উড়িয়ে শফিকের গাড়ি হাওয়ায় যেতেই ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ঘুরে আবরার সদর দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখে স্নিগ্ধাকে। স্নিগ্ধা এতক্ষণ তার আর শফিকের আলোচনা শুনে নিয়েছে কিনা ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠে আবরারের মনে। নিজের খটকা দূর করতে ভুরুবাকে বলে ওঠে, তুমি এখানে কখন এলে? স্নিগ্ধা মৃদু গলা জবাব দিলে। এক্ষুনি। স্বস্তির নিঃশ্বাস নিল আবরার। স্নিগ্ধার দিকে এগিয়ে বলল, এসো। স্নিগ্ধা গাড়িতে বসতে এগিয়ে এসে ওর সিট বেল্ট বেঁধে দিল আবরার। আশ্বস্তভাবে বলল, মাথা ঘুরলে বা বমি পেলে আমাকে বলবে। চুপচাপ মাথা নাড়ল স্নিগ্ধা। গাড়িতে প্রথম দিন উঠতেই বমি করে জানালা ভাসিয়ে দিয়েছিল, সেটা আবরার মনে রেখে দিয়েছে, হয়তো নিজের গাড়ি নষ্ট হওয়ার ভয়ে। তবে আজ আর এরকম হবে না সে নিশ্চিত। আবরার হাত থেকে বাঁচার আশা এখন ভীষণ উদ্গ্রীবতা মনের মধ্যে। সময় পার হয়ে কোনো রকম বাড়ির দরজায় পা রাখতে পারলেই হলো। পুরো রাস্তায় আর কোনো কথা বাড়ায়নি কেউ। স্নিগ্ধা কিভাবে পালাবে সেসব ভাবলেও আবরারের ভাবভঙ্গি অপ্রকাশিত ছিল তখন। এক পর্যায়ে সিটের সাথে মাথা এলিয়ে চোখের পাতায় এক করতে ঘুমে তলিয়ে যায় স্নিগ্ধা। সেদিকে খেয়াল করতে এক হাত দিয়ে ঘুমন্ত স্নিগ্ধাকে টেনে নিজের বুকে নিয়ে আসে আবরার। ওভাবে ধরে রেখে অন্য হাতে স্টিয়ারিং ধরে ড্রাইভ করতে থাকে সে। 4 ঘন্টা জার্নি শেষে গাড়ি ব্রেক কষল আবরার। চট করে ঘুম ভেঙে চোখ খুলে তাকালো স্নিগ্ধা। নিজেকে আবরারের বুকে দেখতেই ধরফর করে সরে বসল। কিছু না বলে জানালা থেকে পাশ ফিরতেই বুঝতে পারল তার গন্তব্য পৌঁছে গিয়েছে সে। আবরারের দিকে তাকিয়ে স্নিগ্ধা আনন্দ ধ্বনি নিয়ে বলল, আমরা এসে গেছি। শান্তভাবে মাথা নাড়ল আবরার। স্নিগ্ধা আদুরে গলায় বলল, দরজাটা খুলে দিন, আমি ভেতরে যাই। একইভাবে চুপ থেকে ড্রাইভিং সিটে ছেড়ে গাড়ি থেকে নেমে এলো আবরার। স্নিগ্ধার পাশে দরজাটা টেনে খুলে দিতে দ্রুত পায়ে নামলো স্নিগ্ধা। আবরারকে তোয়াক্কা না করে বাড়ির দিকে দৌড়ে যেতে ধরতেই পেছন থেকে এক হাত টেনে ধরল আবরার। অবাক হয়ে তাকালো স্নিগ্ধা, বেকুলতা নিয়ে বলল, কি হলো, যেতে দিন। মৃদু হাসলো আবরার। স্নিগ্ধার হাত ছেড়ে দিয়ে পকেটে হাত গুজে প্রগাঢ় গলা জবাব দিল, ভেবো না এখানে এসেছো মানে আমার থেকে মুক্তি মিলেছে তোমার। ঠিক যেভাবে রেখে যাচ্ছি রাতে এসে ঠিক সেভাবে নিয়ে যাও, বাই এনি চান্স কোনো চালাকির চেষ্টা করছে তো? এটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার কাছে এগিয়ে এলো। হতবাক হয়ে তাকিয়ে রইল স্নিগ্ধা। মুখের হাসি সব মিলিয়ে গিয়েছে এতক্ষণে। আবরার স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস গলায় বলল, তোমাকে না পেলে তোমার পরিবারের সদস্যরা কেউ সুস্থ থাকবে কিনা কথা দিতে পারছি না মিসেস স্নিগ্ধা আবরার চৌধুরী। শেষে লোমহর্ষক কথায় বাকরুদ্ধ হয়ে এলো স্নিগ্ধা। আবরার আর দাঁড়ালো না, গাড়ির দরজা খুলে উঠে বসলো। অন্যদিকে জমে যাওয়া হাত পা নিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল স্নিগ্ধা। ধীরগতিতে নরম পায়ে হেঁটে সামনের টিন বেষ্টিত চালা ঘরটির দিকে এগোয় স্নিগ্ধা। এটাই তার বাড়ি, ঠিক অনেকটা কুঁড়ে ঘরের মতো। কোথাও টিনে জং ধরেছে, কোথাও বা গাছের শুকনো পাতা মুড়মুড়ে ডালপালা খসে পড়ে ছিদ্র করছে কালচে রঙের টিনগুলোকে। স্নিগ্ধা চোখের পাতাগুলো মৃদু কাঁপছে, বিকল লাগছে মস্তিষ্ক। এতক্ষণের সব আনন্দ উচ্ছ্বাস কোনোটাই আর নিজের মাঝে হাতড়ে পাচ্ছে না। সব দুমড়ে মুচড়ে গিয়েছে আবরারের ওই একটা কথাই,
অন্তত নিজের ভালো থাকার জন্য, নিজের খুশি থাকার জন্য কাছের মানুষগুলোকে বিপদে ফেলার মতো স্বার্থপর মেয়ে সে নয়। বরং ভালোবাসা মানুষদের ভালো রাখতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ঝাঁপ দিতেও দুবার ভাববে না। আর আবরার তো সেখানে কিছুই নয়। আচ্ছা, এই আবরার মানুষটাই এমন কেন? এতটা স্বার্থপর সুবিধাবাদী। আজকের পর থেকে আবরার প্রতি ঘৃণার মাত্রাটা আরও বাড়ল। স্নিগ্ধার দুজন নারীকে একসাথে জীবনে বর্তমানে রাখছে আবরার নামের ধুরন্ধর লোকটা। কাউকে মুক্তি দিচ্ছে না, কাউকেই না, না তাকে আর না তার প্রথম স্ত্রী তনাকে। মুক্তি নিতে চাইলেও আরও জাপটে ধরছে আরও। মজিদ মাত্রই গলায় গামছা ঝুলিয়ে বেরিয়েছেন ঘর থেকে। সামনের দিকে চোখ যেতেই খুশিতে আলোকিত হয়ে এলো তার মুখমণ্ডল। অতি আদরের কলিজার টুকরো এগিয়ে আসছে তার। মজিদ দ্রুত পায়ে এগোলেন মেয়ের দিকে। মেয়ের কাছে আসতে চোখ ছলছল করে উঠল তার। ভাঙা ভাঙা গলা ডেকে ওঠেন, মারে তুই এসেছিস? বাবার ডাকে ভাবনার সুতোয় টান পড়ে স্নিগ্ধার। স্বাভাবিক হুঁশ ফিরে পায়। তড়িৎ গতিতে ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকায়। বাবাকে দেখতেই কোটর ভর্তি পানিতে মুখে হাসি ফোটে স্নিগ্ধার। চাপা ঠোঁটে কেঁদে ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে। মেয়েকে পরম মমতায় বুকে আগলে নেন মজিদ। কান্নায় ভেঙে পড়েন তিনিও। কুচকানো চামড়াযুক্ত হাতে মেয়ের মাথায় হাত বোলান। ধরে আসা গলায় বলেন, মনে হচ্ছে কতগুলো দিন পর দেখলাম তোকে। স্নিগ্ধা হাউমাউ করে কাঁদে। চোখে ভাসে বিয়ের আগে বাবার বাড়িতে হৈ হৈ করে কাটানো মুহূর্তগুলো। বিকেলে উঠোনে বোনের সাথে কানামাছি খেলা, মায়ের সাথে কাজে ফাঁকি দেয়া, রাতের বেলা বাবার হাতে খাওয়া নিয়ে দু বোনের ঝগড়া করা। সবকিছু এখন বিয়ের সাথে সাথে তিমিরে তলিয়েছে। আচ্ছা, মেয়েদের জীবন এমন কেন? মরার আগ পর্যন্ত কেন বাবার বুকে থাকতে পারে না? কই ছেলেদের তো যেতে হয় না? তাদের ঘর ছেড়ে সম্পূর্ণ নতুন জায়গায় গিয়ে নতুন করে বাড়ি সাজাতে হয় না? সব কষ্ট কেন মেয়েদের বেলায়? কেন এত ধৈর্যের পরীক্ষা দিতে হয় তাদের? কেন? আওয়াজ পেয়ে ঘর ছেড়ে বের হয় স্নিগ্ধার 12 বছর বয়সী বোন নিতু। বাবার বুকে স্নিগ্ধাকে দেখা মাত্রই মুখে হাসির রেখা জলজল করে ওঠে তার। আনন্দ ধ্বনি নিয়ে চিৎকার করে বলতে লাগে, বুবু এসেছে উমা, বের হও, বুবু এসেছে মা। পুরনো সুতির কাপড় মাথায় টেনে বের হয় মিনা। ততক্ষণে বাবা বোনের দিকে ছুট লাগায় নিতু। মিনাও এগিয়ে আসেন দ্রুত পায়ে। মা বোনকে দেখে মাথা তোলে স্নিগ্ধা। কান্না ভেজা চোখে মায়ের দিকে তাকায়। মেয়ের মুখ দুহাতের আঁচলে নেন মিনা। চোখ ভরে দেখতে লাগে। স্নিগ্ধা অস্ফুট গলায় ডাকে, মা। ডুকরে কেঁদে ওঠে। মেয়েকে একইভাবে বুকের সাথে মিশিয়ে নেন মিনা। মজিদ চোখ মোছেন। গলায় ঝোলানো গামছার প্রান্ত উঠিয়ে মায়ের বুকে থেকে বোনের দিকে এক হাত বাড়ায় স্নিগ্ধা। নিতে এগোতে তিনজন একই সাথে জড়িয়ে কাঁদে, হাউমাউ করে কাঁদে। মজিদের মুখে হাসি ফোটে এগিয়ে এসে বলে, হয়েছে হয়েছে, আর কত কাঁদবে মিনু, মেয়েটাকে ছাড়ো এবার। চোখ মুছে হাত ঢিলে করেন মিনু। স্নিগ্ধা মাথা তোলে। বাবা মা বোনের দিকে তাকে অধীর গলায় প্রশ্ন করে, তোমরা কেমন আছো? আমাকে ছাড়া? খুব ভালো, তাই না? আমি একটু ভালো নেই মা, তোমাদের কথা খুব মনে পড়ে আমার, খুব। স্নিগ্ধার কথায় মৃদু হাসেন মজিদ। মিনা আপাদমস্তক মেয়েকে দেখেন। গায়ের দামি শাড়ি, গা ভর্তি স্বর্ণ পরিপাটির সাজসজ্জায় মেয়েকে একদম রাজরানীর মতো মনে হয় তাদের। দুজনের চোখ জুড়িয়ে আসে। মেয়ে তাদের সুখে আছে, এটাই তো উপরওয়ালার অশেষ রহমত। মায়ের হাসি দেখে মুখ ফোলায় স্নিগ্ধা প্রশ্ন করে, আমি কি তোমাদের বাড়িতে অনেক বেশি খাবার খাচ্ছিলাম? আমাকে এত তাড়াতাড়ি বিদায় করলে যে? মজিদ পাশে দাঁড়িয়ে মেয়ের চুলে হাত বুলিয়ে বলেন, বোকা মেয়ের কথা শোনো। মেয়ে হয়ে যখন জন্মেছি সারা জীবন কি আর বাবার বাড়ি থাকা যায় রে মা? এছাড়া এত ভালো জামাইকে আর আমরা পেতাম রে, সেই জন্যই তো। এটুকু বলে থামে মজিদ। রাস্তার দিকে একবার চোখ বুলিয়ে আবার মেয়ের দিকে তাকায়। অসহ গলায় প্রশ্ন করে, জামাই আসেনি রে মা? তুই কি একাই এলি? মিনাও একই প্রশ্নের উত্তর নিতে কৌতূহলী হয়ে তাকায়। স্নিগ্ধা মুখটা গম্ভীর করে জবাব দেয়, না আসেনি, আমাকে নামিয়ে দিয়ে গেছে। মসজিদের মুখটা ছোট হয়ে আসে। পাশ থেকে মিনা ভারী নিঃশ্বাস ফেলে বলে, উনি হলেন গিয়ে আমাদের মালিক। মেয়ের জামাই সে তো কপালের জোরে হয়েছে, মালিক হয়ে কি আর
বাগানের মালির ঘরে পা দেবে গো, তুমিও কি সব প্রশ্ন করো না? মজিদ আর কথা তোলে নিয়ে মাথা নিচু করে চুপ করে থাকে। তাও মেয়েটাকে দিয়ে গেছে এই ঢের। স্নিগ্ধা মায়ের কথায় ভুরু বাঁকায় ব্যস্ত গলা বলে, না ওরকম নয়, উনি রাতে আসবেন বলেছেন। অবাক হয়ে তাকায় মিনা মজিদ দুজনেই। তবে কিছু বলার আগে চট করে নিতু বলে ওঠে, তোমরা কি বুবুকে বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে আসবা না? টনক নড়ে সবার। মিনা তাড়াহুড়ো করে বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, আয় মা, আয় ভেতরে আয়। জোনাকি পোকার পাখাগুলো ক্ষীণ আলো ছড়াচ্ছে। দূরের ধানক্ষেত থেকে ভেসে আসছে শিয়াল ডাকার ভুতুরে শব্দ। ঝিঝি পোকার কিচিরমিচির ডাক কেমন অদ্ভুত অদ্ভুত শোনাচ্ছে এখন। নিস্তব্ধ এমন কোলাহলের মধ্যে আবরারের গাড়ি ব্রেক কষার শব্দটা একটু বেশি উৎকট শোনালো। হন্তদন্ত হয়ে চার্জারের আলো জেলে বেরিয়ে এলো মজিদ। এই গ্রামে গাড়ি একমাত্র আবরার ছাড়া কারোরই বা হবে, এমন ভাবনা নিয়ে ঘর ছেড়ে এগিয়ে আসেন তিনি। দরজা খুলে আবরারকে বের হতে দেখে হাসি ফোটে মজিদের মুখে। মেরুন রঙের শার্ট আটসাট হয়ে আছে আবরারের পরনে, বেশ লাগছে দেখতে। তার মতো গরিবের ঘরে স্নিগ্ধা যেমন চাঁদের কন্যা, আবরার মেয়ের জামাই হিসেবে একেবারে আস্ত একটা চাঁদ। স্বাভাবিক মুখে মজিদের দিকে এগিয়ে আসে আবরার। মজিদ বিনম্র ব্যস্ত গলায় বলে, সাহেব আপনি আমার বাড়িতে আসবেন? আমি তো বুঝতেই পারিনি, আসুন ভেতরে আসুন। পকেটে হাত গুজে আবরার সহজ গলে উত্তর দেয়, আসতে তো হতোই মজিদ, তোমার কাছে আমার দামি জিনিস রয়ে গেছে যে। সাহেব কোন দামি জিনিস আমার কাছে? কথার মানে বোধগম্য হয় না মজিদের। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে মজিদ। আবরার এবার গাড়ির দিকে চোখ ইশারা করে বলল, গাড়ির ডিক্কিতে কিছু জিনিস আছে, কাউকে ডাকো, নামাতে হবে। সদর দরজা দিয়ে ঢুকতে গেলে কাঠের ফ্রেমের সাথে মাথায় বাড়ি খায় আবরার। দরজার ওপাশে দাঁড়িয়ে স্নিগ্ধা ফিক করে হেসে ওঠে, তাতে বিদ্রুপ করে বলে, এটা আপনার বাড়ির দরজা নয় যে আকাশের দিকে চোখ রেখেও ঢোকা যাবে। এখানে চোখটা মাটির দিকে রেখে ঢুকতে হয়, না হলে এভাবেই শাস্তি পেতে হয়। আবার ঘুম ধরে থাকলো মজিদ জিভ কাটেন মেয়ের কথা শুনে। মিনা ভয়ে ভয়ে তাকান স্বামীর দিকে। কোনো উত্তর না দিয়ে এবার মাথাটাকে হালকা নিচু করে ভেতরে ঢোকে আবরার। ঘরের ভেতর যামাত্রী ব্যতিব্যস্ত হয়ে পড়ে স্নিগ্ধার বাবা মা। জামাইকে পালঙ্কে বসাবে নাকি মাথায় বসাবে, জায়গা খুঁজে পাচ্ছেন না তারা। স্নিগ্ধা বাবা মায়ের এমন আদিক্ষেতা দেখে মুখ ভ্যাংসায় বিরক্ত হয়। শুকনো পরিষ্কার টুকরো কাপড় দিয়ে পুরনো কাঠের চেয়ারটা মুছে দেয় নিতু। আবরার কোনো রকম বসতেই ক্যাত করে শব্দ হয়, তাতে আচমকা ব্যাপারটায় লাফিয়ে ওঠে দাঁড়ায় আবরার। এবার নিতু স্নিগ্ধা দুজনেই শব্দ করে হেসে ফেলে। আবরার স্নিগ্ধার দিকে চোখ পাকিয়ে তাকায়। মিনা পেছন থেকে মেয়েদের মুখে আঙুল দিয়ে ইশারা করেন চুপ থাকতে, কিন্তু মাথা নিচু করে নিয়ে মুখ চেপে হাসতে থাকে স্নিগ্ধা। আবরারের কাঁচুমাচু মুখ ভারী মজা দিচ্ছে তাকে। বেশ বেগ নিয়ে চেয়ারে বসেছে আবরার, তার পাশে দাঁড়িয়ে আছে মজিদ, মিনা, তার থেকে একটু দূরে স্নিগ্ধা, আর স্নিগ্ধার পাশে নিতু। টেবিলের উপর একের পর এক জিনিসপত্র রেখে যাচ্ছেন দু চার লোক। মজিদের প্রতিবেশী দুজন, অনেকগুলো শপিং ব্যাগ, তার সাথে 4টে বড় ব্যাগ ভর্তি বড় বড় মাছ, গরু মাংস আর কাঁচা বাজার দিয়ে। এসব দেখে নিতুর কিশোরী মনে ভারী আনন্দ হচ্ছে। অনেকদিন পর ভালো মন্দ খাওয়া হবে কিনা মুখ গোমরা করে আছে স্নিগ্ধা। আবরারের এত আয়োজনকে তার বাবার গরিবত্বকে অপমান করা বই কিছুই বোধ হচ্ছে না। আবরারের মুখের ওপর কথা বলে না মজিদ। মিনাও দাঁড়িয়ে থাকে চুপচাপ, তবে ভারী লজ্জাবোধ হতে থাকে। সবগুলো জিনিসপত্র রাখা শেষ হলে দুজন লোককে মানিব্যাগ থেকে 2 1000 টাকার নোট ধরিয়ে দেয় আবরার। নতজান হয়ে বেরিয়ে যান তারা। দরজায় খিল দেয় নিতু, দৌড়ে আসে আবরার দিকে উচ্ছ্বসিত হয়ে বলে, ছোট সাহেব এগুলো সব কি আমাদের? আবরার মুচকি হেসে নিতুর দিকে তাকায়, জবাব দেয়, তোমার আমাকে সাহেব বলে ডাকার দরকার নেই নিতু, তুমি আমাকে ভাইয়া বলতে পারো। তুমি যেমন আমার একমাত্র শালী, আমিও তোমার একমাত্র দুলাভাই, তাই না? আবরারের জবাবে নিতু আনন্দ ধ্বনি নিয়ে বলে, ভাইয়া আপনি খুব ভালো, অনেক ভালো। জবাবে আবরার বাঁকা ঠোঁটে হাসে আর কাপড় রাখা শপিং ব্যাগগুলো নেড়ে চেড়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ে নিতু। মজিদ এগিয়ে আসে আবরারের দিকে, আস্তে করে বলে, সাহেব এগুলোর কি দরকার ছিল?
আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম আপনাকে। আবরার ভুরু কুঁচকে থাকে, এগুলো আমি আমার জন্য এনেছি। কে বলল? এগুলো তোমাদের জন্য। মজিদ ইতস্ততভাবে জবাব দেয়, কিন্তু মাঝপথে থামিয়ে দেয় আবরার। এত কিন্তু কিন্তু করো না মজিদ, মেয়ের জামাই হিসেবে এনেছি এগুলো, তোমাদের মালিক হিসেবে নয়। এরপর আর কথা বাড়ায় না মজিদ। বাজার ভর্তি ব্যাগগুলো দেখে মিনাকে উদ্দেশ্য করে বলে, এগুলো নিয়ে যাও, সাহেবের জন্য কয়েক পদ রান্না করো এখান থেকে। এরপর নিতুর দিকে তাকায় মজিদ, মৃদু ধমকে বলে, এই নিতু, পরে দেখিস ওগুলো। মায়ের সাথে যাওয়া সাহায্য কর গিয়ে। নিতু মাথা নেড়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে এগোতে থাকে। আবরারের দৃঢ় আওয়াজে কদম থামায়। আমি তো বললাম আমি এসব আমার জন্য নয়, তোমাদের জন্য এনেছি, আর আমি এখন কিছুই খাবো না, রাত অনেক হয়ে এসেছে, আমাকে বের হতে হবে স্নিগ্ধাকে নিয়ে। আবরারের কথায় মজিদ মিনা দুজনেই চমকে যায়। নিতুরও মুখ কালো হয়ে আসে। বোন চলে যাওয়ার কথা শোনাতে, তবে কেউ কিছু বলার আগে স্নিগ্ধা তেতে উঠে বলল, ও তার মানে এটাই হচ্ছে আসল কথা? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে এটা বলতেই পারেন যে আমরা গরিব বলে আমাদের বাড়িতে বসতেও আপনার রুচিতে বাঁচছে, খাওয়া দাওয়া তো দূরের ব্যাপার, তাই না? মেয়ের এমন ব্যবহারই হতভম্ব হয়ে যায় মজিদ। ক্ষণে ক্ষণে ভয় নিয়ে আবরারের মুখের দিকে তাকায়। মিনা ধমকে ওঠেন স্নিগ্ধাকে, তুই ওনার সাথে এভাবে কেন কথা বলছিস? কি অসভ্যতা এগুলো! স্বামীর সাথে এভাবে কেউ কথা বলে? চুপ করে যায় স্নিগ্ধা, নাক মুখ কুঁচকে তাকায় আবরারের দিকে। আবরার ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হাসছে, এমন হাসিতে জ্বালা ধরে যায় স্নিগ্ধার গায়ে। তবুও বাবা মায়ের সামনে আর কথা তোলে না সে। অন্যদিকে মজিদ বিনতভাবে বলে, সাহেব, ও ছেলে মানুষ, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আবরার একইভাবে হাসে স্নিগ্ধার দিকে তাকিয়ে জবাব দেয়, আমি কিছু মনে করিনি, বিড়াল পোষ মানাতে গেলে একটু একটু আঁচড়ের দাগ তো সহ্য করতেই হবে। শেষের কথা স্নিগ্ধা ব্যতীত কারোরই মাথায় ঢোকে না। স্নিগ্ধা আবরারের দিকে তাকে মুখ ভ্যাংসায়, মনে মনে ভাবে, যখন কামড়ে ছাল তুলে দেব তখন বুঝবেন বিড়াল কত সাংঘাতিক হতে পারে। আবরারের কথা নিয়ে খুব বেশি না ভেবে মজিদ পুনরায় বলে, বলছিলাম কি সাহেব, আজকে রাত যদি থেকে যেতেন, না মানে মেয়েটা আজই এলো তো। আবরার মজিদের দিকে তাকায়, শান্তভাবে জবাব দেয়, আমার রাতে বাংলোতে কিছু কাজ আছে মজিদ, যাওয়াটা দরকার, আর কাল সকাল ওখান থেকে রওনা দেব, তাই জন্যই তোমাদের মেয়েকে নিতে হচ্ছে। আর কোনো প্রশ্ন? বিনম্রভাবে মাথা ঝাঁকান মজিদ, যার অর্থ আর কোনো কথা নেই তার। কোনো উপায়ও না পেয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় স্নিগ্ধা। বাজারের ব্যাগ হতে হাত নিয়েই দাঁড়িয়ে থাকে নিতু। কালো মুখে মেঘ জমেছে তার। ভেবেছিল আজ রাতে বোনের সাথে খুনসুটিতে মাতবে, সেসব আর হচ্ছে না। নিতু আবরারের দিকে তাকায়, উত্তেজিত গলে প্রশ্ন ছড়ে, ভাইয়া, বুবু আবার কবে আসবে? আবরার শিথিল হেসে উত্তর দেয়, যখনই তুমি চাইবে। তাছাড়া তুমি চাইলে তোমার বাবা মাকে নিয়ে তোমার বোনের কাছেও যেতে পারবে। আনন্দে মাথা নাড়ে নিতু। মুখে মেঘের ঘনঘটা দূর হয় তার। মনে শান্তি পায় মজিদের সাথে সাথে মিনাও। বাংলোর পেছন দিকের কামরা আবরারের জন্য বরাদ্দ। প্রত্যেকবার আবরার আসার আগে আগে কাজের লোকগুলো পরিপাটি করে রাখে সব। আজকেও এর ব্যতিক্রম কিছু হয়নি। এত বড় বাংলোর মধ্যে আবরারের এই কামরাটাই বেশি পছন্দ, কারণে সে এখানেই থাকে। এর অবশ্য আরেকটি কারণ, রুমের বারান্দা, যেখান থেকে গ্রামের ধান ক্ষেত পেরিয়ে নদীটাও দেখা যায়, যদিও ক্ষীণ আরও অস্পষ্ট। আর সেদিকে চোখ রেখে মুখ ভার করে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। বাড়ি থেকে আসার আগেও মা বাবা আর বোনকে জড়িয়ে খুব কেঁদেছে, যার রেশ এখনও কাটেনি। বারান্দার গ্রিল ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাসে হালকা শীত শীত অনুভূত হচ্ছে, কিন্তু ভেতরে যেতে ইচ্ছে করে না। স্তম্ভের মতো ওখানে দাঁড়িয়ে থাকে সে। আচমকা পেছন থেকে স্নিগ্ধার গায়ে চাদর জড়িয়ে দিল আবরার। ঘাবড়ে গিয়ে পিছু ফিরল স্নিগ্ধা। আবরারকে দেখে সামনে ফিরল আবারও। গায়ের চাদরটাকে টেনে আরেকটু ভালোভাবে পেঁচিয়ে নিল গায়ের সাথে। মৃদু গলায় বলল, ধন্যবাদ। আবরার ঘুরে এসে দাঁড়ালো। গ্রিলের সাথে হেলান দিতে দিতে দুষ্টু হেসে বলল, ধন্যবাদ না দিয়ে যদি চাদরটার মতো আমাকে জড়িয়ে নিতে, তবে বেশি খুশি হতাম। মেজাজ খারাপ হয় স্নিগ্ধার, একেবারে তেতো স্বাদের অনুভূতি হয়, কিন্তু মুখে কিছু না বলে আবরারের মুখের দিকে তাকা মনে মনে প্রশ্ন করে, আচ্ছা বাবা কি জানে এই লোকের প্রথম স্ত্রীর কথা? দুপুর 12টা নাগাদ স্নিগ্ধাকে নিয়ে গন্তব্যে পৌঁছে আবরার। কলিং বেল বাজালে দরজা খুলে দেয় সার্ভেন্ট। সরে দাঁড়ায় সামনে থেকে। স্নিগ্ধার হাত আঁকড়ে ধরে ভেতরে আসে আবরার। তনা সোফায় হাতল ধরে দেয়াল ঘেঁষে দাঁড়ানো একজন
গাট্টা গোট্টা দেহের ব্যক্তি বসে আছেন সেই সোফাতে। দুজন কোনো এক বিষয়ে আলাপে ভীষণ মনোযোগী। আবরার আসার শব্দ পেয়ে তনার সাথে সাথে ফিরে থাকে আগন্তুক। অবাক হয়ে তাকায় আবরার। পায়ের কদম থামিয়ে স্নিগ্ধার হাত ছেড়ে দাঁড়ায়। উদ্বেগ নিয়ে প্রশ্ন করে, আপনি? আগুন চোখ নিয়ে উঠে এসে দুহাত দিয়ে আবরারের বুকে ধাক্কা মারে আগন্তুক। কয়েক কদম পিছিয়ে যায় আবরার। হকচকিয়ে যায় তনহা। ভয়ে সিটিয়ে পড়ে স্নিগ্ধা। আবরার লোকটির দিকে তাকে শান্তভাবে কিছু বলতে নিল। আবরারের কলার চেপে ধরেন তিনি। ক্ষুব্ধ স্বরে বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে ঠকিয়েছ। ঠিক বাস পড়ার মুহূর্তেই বিকট শব্দ থেকে নিরিবিলিতে মোড় নেয় বৃষ্টি সিক্ত একটি পরিবেশ। তো বিদ্যুৎ চমকানো কিন্তু থেমে যায় না, আর না কমে যায় আকাশের বুকে ভাসতে থাকা কালো মেঘের উৎকট লোমহর্ষক ডাকগুলি। মাঝে মাঝে ভয় হতে থাকে, এই বুঝি প্রবল দেহে একটা বাজ এসে গায়ের উপর পড়লো, এক্ষুনি বুঝি ঝলসে গেল সারা শরীর। এমন ভয়ে দিন পার করে প্রত্যেকটা ঘর কোনো মানুষ নামক জীবগুলো। তাদের প্রশ্ন আসে, ভীষণ প্রশ্ন আসে, কোত্থেকে আসে এই ভয়ানক গোলা বারুদের ন্যায় বাজ দূরের ওই আকাশটা থেকে, কিংবা এত বৃষ্টি বা কিভাবে সারিবদ্ধ হয়ে ঝরতে থাকে। আচ্ছা, ওদের কি ক্লান্ত লাগে না? জানা নেই জীবনের এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর আমাদের সত্যি জানা নেই। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবনা ভাবতে থাকে স্নিগ্ধা। ঝুম বৃষ্টি নেমেছে দুপুর থেকে। অবাক হওয়ার বিষয় হলো বৃষ্টির মধ্যেও কখনো কখনো রোদের ঝলকানি দেখা দিচ্ছে। এগিয়ে সে জানালার গ্রিলে দুটো হাতের সবগুলো আঙুল বন্দি করে দাঁড়ায় স্নিগ্ধা। বড্ড শীতল চাহনিতে দেখে সানসেট ছুঁয়ে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলোকে। হঠাৎই আকাশের দিকে তাকিয়ে ছেলে মানুষের সুরে বলতে লাগে, এই বৃষ্টিটা তোর শুনতে পাচ্ছিস, আমাকে দেখতে পাস, বুঝতে পারিস আমি কি বলছি জানিস? আমার জীবনটাও না তোদের মতোই। তোরা যেমন অনেক আনন্দ উৎসাহ কৌতূহল নিয়ে ওপর থেকে ছুটে আসিস, আমিও ছুটেছিলাম ঠিক এইভাবে, কিন্তু দেখ তোরা যেমন আবার মাটিতে মিশে অস্তিত্বহীন হয়ে পড়ছিস, আমার অস্তিত্বটাও ঠিক সেরকম ক্ষীণ হয়ে আসছে, বড্ড ক্ষীণ। এটুকু বলে থামে স্নিগ্ধা, শীতল হাসে। আচমকা পেছন থেকে বিনম্র গলায় ডেকে ওঠে, আবরারদের পুরনো সার্ভেন্ট মকবুল। ছোট ম্যাডাম, আপনার খাবার দেব টেবিলে। ডাক শুনে পেছন ফিরে তাকায় স্নিগ্ধা। মকবুলকে এক পলক দেখে ওর দিক থেকে চোখ সরিয়ে তাকায় তনার ঘরের দিকে। বন্ধ দরজার ওপাশে তনার বাবা। আবরার আর তনা কোনো গভীর আলাপে ব্যতিব্যস্ত। সেদিকে তাকে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে স্নিগ্ধা। ধীর গলায় জবাব দেয়, আপনি যান, আমি পরে খাবো। মকবুল ব্যস্ত গলায় বলে ওঠে, কিন্তু ম্যাডাম, স্যার বলেছেন আপনাকে তাড়াতাড়ি খাবার দিতে। সে তো এখন প্রথম স্ত্রীর ঘর জুড়তে ব্যস্ত, অপরাধের সাফাই দিতে ব্যস্ত। নিজের শ্বশুরের কাছে তার কি আর এসবে মন থাকবে? মনে মনে ভাবে স্নিগ্ধা। যথাযথ উত্তর না পেয়ে কিঞ্চিত গলা বাড়িয়ে ডাকে মকবুল, তাহলে ম্যাডাম খাবার দেব? স্নিগ্ধার ধ্যান ভাঙে। মকবুলের দিকে তাকে হালকা ঠোঁট এলিয়ে জবাব দেয়, না, খিদে নেই। বাবার পাশে চুপচাপ বসে আছে তনা। কখনো আর চোখ তুলে দেখছে আবরারকে। আবরার তাদের সামনের চেয়ারে নিশ্চিন্ত ভঙ্গিমায় বসে আছে। এবার তোফায়েল গম্ভীর মুখে বলে ওঠে, তোমার নতুন বিয়ের কারণটা আমাকে বলবে আবরার। আবরার চোখ তুলে তাকে উত্তর না দিয়ে চোখ ঘোরায় তনার দিকে। বাবাকে দিয়ে আমাকে শাস্তা করতে চাইছেন তনা? আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, কিন্তু চট করে মেঝের দিকে চোখ নামিয়ে নেয় তনা। তোফায়েল ক্ষুব্ধ গলায় প্রশ্ন করে, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না আবরার? বেশ অভদ্র হয়েছে দেখছি। এবার উত্তর দেয় না আবরার। আবরারকে চুপ দেখে তোফায়েল আবারও একইভাবে বলে, আমার মেয়ে কি তোমার ঘাড়ে বোঝ হয়ে গেছিল? কেন এরকম করলে ওর সাথে? আচমকা আবরার ঠোঁট বাঁকিয়ে হালকা শব্দে হেসে ওঠে। তনা তোফায়েল দুজনে ভুরু কুঁচকে বিস্ময় নিয়ে তাকায়। বিগ্রহ মেজাজ আরো খারাপ হয়ে আসে তোফায়েলের। উঠে দাঁড়িয়ে রুর গলায় বলে, আমি কি তোমাকে কৌতুক শুনিয়েছি যে তুমি হাসছ? বাড়াবাড়ি একটা সীমা আছে যেটা তুমি পার করে ফেলেছো আবরার। এত বড় অপরাধ করেছো, তারপরেও তোমার কথা রাখতে আমি তোমার এই থার্ড ক্লাস টাইপ ওয়াইফের সামনে কোনো রিয়াক্ট করিনি, তাই বলে ভেবো না যে আমি কিছু করতে পারবো না। এবার আবরারও উঠে দাঁড়ায় দৃঢ় গলা জবাব দেয়, আমি জানি আপনি কি করতে পারবেন, তার প্রমাণ আমিও পেয়েছি, কিন্তু স্নিগ্ধাকে এসব নিচু প্রকৃতির বিশেষণ দেবেন না। তোফায়েল দাঁত চিপিয়ে বলে ওঠে, তাহলে আমার মেয়েকে ঠকানোর ভুল তুমি কি করে করতে পারো আবরার? আবরার হাসে, শীতল হাসে জবাব দেয়, আজ আপনি আমাকে ঠকাবেন?
কাল আমি আপনাকে ঠকাবো, এটাই তো পৃথিবীর নিয়ম আঙ্কেল, তাই না? চমকে তাকায় তোফায়েল, হতবিফল হয়ে উঠে দাঁড়ায় তনা কাঁপা গলায় প্রশ্ন করে, মানে কি বলতে চান আপনি আবরার? তনার দিকে আবরার ভুরু কুঁচকে তাকে বলে ওঠে, আপনি ভয় পাচ্ছেন মনে হচ্ছে তনা, কিন্তু কেন? তনা ইতস্তত করে কিছু বলতে গেল, তোফায়েল মাঝপথে বলে ওঠে, আকাশ কুসুম কথা বলো না আবরার। এসব বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো না। জিজ্ঞাসায় গাঢ় হয়ে আসে আবরারের কুঞ্চিত ভ্রুদয় বলে ওঠে, আমি কোন অপরাধ করলেই না হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবো, তাই না আঙ্কেল? তনা এবার তেতে উঠে বলল, দেখলে পাপা, ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই। ওই মেয়ের রূপের জাদুতে পুরোপুরি বশ করে নিয়েছে ওনাকে। আবরার তনার দিকে তাকে অবাক হয়ে বলল, আমার অনুশোচনা কেন হবে তনাহা? আর রূপের কথাই যদি বলেন তাহলে রূপ তো আপনারও কম আছে। আপনার জাদুতে কেন বশ হলাম না আমি? বাবা মেয়ে দুজনের মুখেই সিক্ত হয়ে আসছে আবরারের এমন রসিকতাপূর্ণ কথায়। চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে তনা জবাব দিল, কারণ আমি বশীকরণ শিখিনি। আবরার চট করে বলে ওঠে, ফাঁসাতে শিখেছেন তাই তো? তোফায়েল এবার ক্রোধান্বিত হয়ে মাঝপথে উত্তর দেন, পুরনো কথা রাখো আবরার, যা হয়েছে হয়েছে, তাই বলে তার রেশ ধরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো না। আবরার শান্ত গলায় বলল, কেন পারি না আঙ্কেল? তোফায়েল দাঁত চিবিয়ে বলে, কারণটা তুমি জানো না? এক স্ত্রী থাকাকালীন আরেক স্ত্রীকে বানানো অন্যায়, ঘোর অন্যায়। আবরার ওপর নিচ মাথা ঝাঁকে বলতে থাকে, ও আচ্ছা তাই না? কিন্তু আঙ্কেল, তনা আমাকে ভালোবাসতো বলে ও আমাকে বিয়ে করেছে, তাহলে আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করব, সেটা কেন অন্যায় হবে? তনা এবার অধৈর্য গলায় বলল, আপনি না জানার ভান করছেন তাই না? কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমরা বুঝতে পারছি না আপনার চালাকি। আবরার মুচকি এসে বলে, চালাকি তো আমি আপনাদের বুঝিনি তনা, যেটা আপনি আর আপনার ভদ্রলোক বাবা করেছিলেন। এবার চালাকি শুধু আপনাদেরই দেখবেন, বাজিমাত দেবেন, অন্যরা শুধু তার ভুক্তভোগী হবে, তারা কিছুই করবে না, তাই তো? তোফায়েল উত্তেজিত গলায় বলে, এসব বলে তুমি কি সত্যি প্রমাণ করতে চাইছো আবরার? আবরার ভুরু কুঁচকে বলে, কিছু না আঙ্কেল, আমি তো কোর্টে আসিনি যে প্রমাণ করব, হাত জোর করে বলবো, জজ সাহেব আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। কথাটা বলে শব্দ করে হেসে ওঠে আবরার। তনা অবাক হয়ে একবার আবরারের দিকে তাকায় আর একবার বাবার দিকে। আবরারের এমন বিশ্রী মজাগুলো আরও অধিক বিশ্রী লাগতে শুরু করে তোফায়েলের। রাগে ক্রোধে এক হাতের কবজি দিয়ে আবরারের গলায় ঝোলানো টাই শক্তভাবে হাতে পেঁচিয়ে টেনে ধরে তোফায়েল। কপিত ক্ষুব্ধ গলায় বলে, অনেক হয়েছে তোমার ফাজলাম আবরার, এতক্ষণ সহ্য করেছি, তুমি আমার মেয়ের জামাই বরং আমার বন্ধুর ছেলে বলে, কিন্তু তুমি মাত্রা ছাড়িয়ে গিয়েছ। একে তো একটা মালির মেয়েকে বিয়ে করে আমার মেয়েকে ঠকিয়েছ, তার উপর আবার দাঁত কিলে হেসে অপমান করছো আমাদের। মৃদু হেসে তোফায়েলের হাতের মুঠোর থেকে টাই ছাড়িয়ে নেয় আবরার। ছোট্ট একটা দম ফেলে বলে ওঠে, এই একই কথা তো আমিও বলতে পারি আঙ্কেল, শুধুমাত্র আপনি আমার বাবার বন্ধু বলেই আমিও আপনাকে সম্মান দিচ্ছি, না হলে এমনও তো হতে পারতো যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, তাই না? তনা বিস্মিত হয়ে পড়ে আবরারের এমন কথা। অন্যদিকে আগুন চোখে তাকে ধমকে ওঠে তোফায়েল, আবরার, হাউ ডেয়ার ইউ? তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে দেবে? এত বড় স্পর্ধা! আমার স্পর্ধা অনেক বেশি, সেটা তো আপনি জানেনই, কিন্তু এই যে আপনাকে আমি সম্মান দিচ্ছি, এটা আমার ভয় বা স্পর্ধা কম হওয়ার দরুন নয় আঙ্কেল, এটা আমার ভদ্রতা। শীতল গলা জবাব দেয় আবরার। তনা বিস্মিত চোখে সেই বলল, আপনার কি হয়ে গিয়েছে আবরার? আপনি আমার সাথে যা করেছেন আমি মেনে নিয়েছি, তাই বলে আমার বাবাকে অপমান করছেন, তা ওই 2 টাকার মেয়ের জন্য? সরু চোখে তাকায় আবরার, শক্ত গলায় বলে ওঠে, কথা আমাদের মধ্যে হচ্ছে তনা, স্নিগ্ধাকে এর মাঝে আনবেন না। আর আমার কিছুই হয়নি, শুরু থেকে আমি এমনটাই ছিলাম এবং ভবিষ্যতে এমনই থাকবো। আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক ভালো, আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন। হয়তো প্রথম পার্টটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে সেটা পরের পর্বে জানতে পারবেন। কেন আবরার স্নিগ্ধাকে এত ভালোবাসতেছে, তনাকে না, এই রহস্যটাও সামনে ক্লিন হবে। সো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, এটা লাইক কমেন্ট তো করতেই পারেন। আসসালামু আলাইকুম।